মানে ৭১ নিয়ে অবস্থান নিয়ে বারবার নানান রকম তর্ক বিতর্ক বা প্রশ্ন ওঠে, রাজনীতিকরাই এই প্রশ্নটা উঠান। মানে এরকম আলোচনা আসে আপনারা ৪৭ থেকে ২৪-এ চলে আসতে চান, মাঝখানে ৭১টা বাদ দিয়ে দিতে চান। তো আমার কিন্তু স্পষ্ট মনে আছে যে আপনার সাথে আমার সর্বশেষ যে আলোচনা এখানে আপনার এই শোতে, সেটা ছিল ২১ ফেব্রুয়ারির আগে, ২০ ফেব্রুয়ারি রাতে। তখনও আমি এই ব্যাপারগুলো কিন্তু খোলাসা করেছি। কিন্তু তবু দেখেন, এই প্রশ্নটা করার মধ্যে কিন্তু একটা আনন্দ পাওয়া যাচ্ছে যে আমরা কি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি কিনা, স্পষ্ট করে করা আনন্দ হচ্ছে। পাওয়া যাক বা না যাক, প্রশ্নটা বারবার উঠছে। বাংলাদেশের তরুণরা যারা এবার গণ অভ্যুত্থান সৃষ্টি করেছে এবং গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, এবং তারা বলছে যে তারা ৭১ দেখে নাই, কিন্তু এটার গর্বিত উত্তরাধিকার। আমাদের আপনি তো এটা বলছেন নতুন এটা না একটা আমাদের উদ্দেশ্য জন্য, প্রণোদিত। অফকোর্স উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশের জন্ম যেহেতু মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে, সো আর কোনো কিছুকে মহান স্বাধীনতা যুদ্ধের সাথে আসলে কম্পেয়ার করা যায় না। মানে সার্জিস আলমের যে বিষয়টি, যেই শোডাউন, গাড়ির শোডাউন, মানে ডাক্তার জারা তাসনিমের যে প্রশ্ন তার প্রেক্ষিতে, এবং নতুন বন্দোবস্ত ইজ কোয়াইট ফাইন, আমরা সেটা করতে চাই, কিন্তু সেটা রাতারাতি যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে আসলে আমাদের জামানতই থাকবে না। এখন কিন্তু আপনি আপনারা তো একটা রেয়াজ যে কোনো, ফলো করে আসেন নাই, আপনারা তো রেয়াজ মাফিক না, চলার এখন জন্য আপনি কি আসেন নাই। ডিপ্লোম্যাটদের রেওয়াজ ফলো করতে আসি নাই, তার মানে কি আমরা ডিপ্লোম্যাটদের বলবো আমাদের যে বাংলা মোটরের যে অফিস, আপনারা এখানে আসেন, আমরা এখানে যেমন মুড়ি মাখা খাই, আপনাদেরকে আসেন, আপনাদের নিয়ে এটা খাবো আমরা ইফতারের সময়? এটা কি হবে? নামগুলো যদি প্রকাশ্যে আপনি আনেন ফর দ্য সেক অফ স্বচ্ছতা, ওখানকার এক্সিস্টিং রাজনৈতিক দল ওই ব্যবসায়ীকে তার ঘুম হারাম করে দেবে, নাজেহাল করে দেবে, এটা আপনিও জানেন, এটাই বাস্তবতা। তাহলে আমরা কেন নাম প্রকাশ করবো? প্রত্যেকটা কথার উত্তর যদি হয় অন্য কেউ তো করছে, তাহলে তো নির্বাচন ও ভোট তাহলে জনগণ অন্য কাউকেই দিক। জনগণ তো আওয়ামী লীগকে বর্জন করেছে। জনগণ আওয়ামী লীগকে ৫ অগাস্ট বর্জন করে নাই। আওয়ামী লীগের যে রায় জনগণ দিয়েছে, এটা তো বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। কিন্তু চায় না যে জনগণের আপনি রায় তো আসলে বিচার ৫ করার বছর আগে, পর পর আবার যাচাই করা হয়, এই কারণে যে চেঞ্জ হলো কিনা। মানে আপনি বা যে কেউ যদি মনে করে যে জনগণের আওয়ামী লীগের প্রশ্ন অবস্থানটা কি, তারা কি নির্বাচনে অংশ নিক, এটা চায় কিনা, তাহলে আসেন আমরা একটা গণভোট করি আগে, ইলেকশনে একটা আওয়ামী লীগ বাড়তি অংশ কাজ নিক, করার হ্যাঁ কি বা না। দরকার? নির্বাচনে যদি তাদেরকে মানে নির্বাচনে ভোট দেওয়ার মাধ্যমে যদি তাদেরকে বর্জন করা যায়, তাহলে তো এক ঢিলেই হয়ে যায় দুই পাখি। আচ্ছা, এই প্রশ্নে নির্বাচন হওয়ার আগে যে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে, আপনারা কি মনে করেন? এটাই হলো গণভোট। তাহলে আপনি সেই গণভোট করেন, গণভোটও তো একটা গণতন্ত্র। তাহলে তো সবকিছুতে গণভোট করতে 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 অনেক গণভোট করতে হবে। ধরেন আপনারা বলছেন, কিন্তু সবকিছু, আপনারা বলছেন সংস্কার, আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার আগে, বিচারের আগে নির্বাচন নয় এরকমটাও বলছেন, আগে বলছেন গণপরিষদ ভোট আগে, একবার বলেছেন স্থানীয় সরকার নির্বাচন আগে। বিএনপি সবগুলোতেই দ্বিমত করেছে, তো সবগুলোতেই গণভোট করে করে যেতে হবে। যেমন ধরুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হবে, এটা তো আওয়ামী লীগ তার ইশতেহারে বলে নাই, কিন্তু আওয়ামী লীগ সেটা করে নাই। টু থার্ডের যে ছলাকলা রাজনৈতিক দলগুলো দেখায়, সেটা হচ্ছে যে আমার কাছে টু থার্ড আছে, সুতরাং আমি ক্ষমতায় গিয়ে, তারা এমন না যে তারা নির্বাচনের আগে যা যা বলে নির্বাচনের পরে গিয়ে তাই তাই করে, তারা অনেক নতুন নতুন জিনিসপত্র ঢোকায় এবং নির্বাচন করেন, তারপর জনগণের কাছে আমার কোনো অসুবিধা নেই ভাই। আগামী প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস হবেন, আগামী প্রধানমন্ত্রী নাহিদ হবেন। এই যে বন্দোবস্ত নিয়ে কথা বা এগুলো, নতুন বন্দোবস্ত মানে কি? হোয়াট ডাজ দ্যাট মিন? এটা আজ পর্যন্ত কেউ পরিষ্কার করেনি। রাষ্ট্র পরিচালনার নীতি, রাজনীতি যেমন নিশ্চিত করে জনগণের অধিকার, উন্নয়ন, ন্যায় বিচার, তেমনি এর উপর ভর করেই চলে অনাচার, দুর্নীতি, লুটপাট। এর এপিঠে আলো তো অন্য পিঠে অন্ধকার। রাজনীতির এপিঠ ওপিঠ নিয়ে আইবিটিভি যুক্তরাষ্ট্র স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন চৌধুরী। রাজনীতির এপিঠ ওপিঠে আমার আজকের অতিথি জাতীয়তা গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ, এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আমার আজকের রাজনীতির এপিঠ ওপিঠের আয়োজনে, এবং দর্শক এবং আমার সম্মানিত অতিথি আপনাদের দুজনকেই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। আমি ববি হাজ্জাজ, আপনার কাছ থেকে শুরু করি। আপনাদের দুজনের কাছে আসলে এই প্রসঙ্গটা নিয়ে আসবো যে স্বাধীনতা দিবসের আয়োজনে আমরা দেখলাম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বললেন যে ৭১ আর ২৪ আলাদা কিছু নয়। এটির প্রেক্ষিতে আমরা দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তিনি বলছেন ৭১ ও ২৪ সমান। এটি মূলত তারা বলেন যারা ৭১ সালে মুক্তিযুদ্ধ করেননি, উল্টো ৭১ হত্যাযজ্ঞে সহায়তা করেছেন। আমি ববি হাজ্জাজ শুরুতে একটু আপনার মন্তব্য নিব যে এর আগেও, এটি নতুন না, এর আগেও মনে হয়েছে যে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্রদের ৭১ নিয়ে অবস্থানে পুরনো রাজনৈতিক দল বা প্রবীণ রাজনীতিকরা খুব সন্তুষ্ট নন বা অসন্তুষ্টই বলা চলে। এটি কি যৌক্তিক মনে করেন? আপনার অবস্থান, আপনার দলের অবস্থান জানতে চাই। জি, আসসালামু আলাইকুম। শারমিন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে সবাইকে সালাম এবং শুভেচ্ছা, এবং বিশেষ করে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে।
আপনি যে আলোচনা দিয়ে শুরু করলেন, দেখেন সবার ব্যক্তি স্বাধীনতা আছে, তারা কি চিন্তা করেন এবং সেটাকে কিভাবে তারা জনগণের সামনে বা যে কোনো জায়গায় পরিবেশন করতে চান, এটা তাদের জ্ঞান, নিজেদের ইচ্ছা। এটাই তো বাক স্বাধীনতার সৌন্দর্য। আমাকে যদি জিজ্ঞেস করেন আমার জায়গা থেকে, দেখেন সবকিছুর নিজের তাৎপর্য আছে। আর বাংলাদেশের জন্ম যেহেতু মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে, সো আর কোনো কিছুকে মহান স্বাধীনতা যুদ্ধের সাথে আসলে কম্পেয়ার করা যায় না। তারপর একেকজন তাদের দৃষ্টিভঙ্গি একেকভাবে পরিবেশন করবেন, একেকভাবে জানান দেবেন, সেটা কমপ্লিটলি তাদের উপরে। এখানে এনসিপির নেতা কি বলেছেন বা বিএনপির নেতা কি বলছেন, তারা তাদেরটা ব্যক্ত করেছে, সেভাবে আমাকে জিজ্ঞেস করলে আমি আমারটা ব্যক্ত করব। এবং এটার অবভিয়াসলি প্রপার রিজনিংও আছে। প্রথমত হলো যে জন্মের সাথে তো আর অন্য 10টা জিনিস মেলানো যায় না। সো জন্ম হলো মহান মুক্তিযুদ্ধ দিয়ে, সো এটার সাথে অন্য কিছুর মিল হয় না। আবার আরেকটা যদি আলাদাভাবেও আসেন, যে একটা যুদ্ধ সাথে কোনো আন্দোলনের কোনো কম্প্যারিজন হয় না। একটা আন্দোলন যত বড় আন্দোলনই হোক, সেটা আন্দোলন। আর অ্যাকচুয়াল যুদ্ধ, যেখানে আর কি দুই পক্ষ বন্দুক হাতে তুলে নিয়ে মাসের পর মাস লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে, এবং সেই যুদ্ধে বিজয় অর্জন করার পর আপনি যেটা পাবার সেটা পেয়েছেন, সেটার সাথে নন যুদ্ধ কোনো কিছুর কম্প্যারিজন হয় না। সো সেই হিসেবে চিন্তা করলে মনে করেন 24-এর গণ আন্দোলন অনেক বড় প্রাপ্তি আমাদের। যা পুরো দেশের জনগণ একসাথে দাঁড়িয়ে উঠেছে, কিন্তু তারা দাঁড়িয়ে উঠেছে কিন্তু তাদের অধিকার অর্জনের জন্য, যে অধিকারটা অলরেডি আমাদের রাষ্ট্র ব্যবস্থার ভিতরে আছে। রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। সো রাষ্ট্র ব্যবস্থার ভিতরে জনগণকে তাদের অধিকারগুলো দেয়া আছে। ইটস জাস্ট গত 15.5 বছর ধরে একটা স্বৈরাশাসক সরকার এই অধিকারগুলো খর্ব করে রেখেছিল। সো সেটার বিরুদ্ধে একটা গণ আন্দোলন তৈরি হয়েছিল, অ্যাজ অপোজ টু 1971 সালে, যেখানে আমাদের দেশ ছিল না এবং বিদেশি একটা শক্তি আমাদের উপরে ঔপনিবেশিক একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করে রেখেছিল। সেখান থেকে মুক্তি লাভ করা, স্বাধীনতা লাভ করা। সো অবভিয়াসলি এত ভিন্ন জিনিস যে এই দুটোকে কোনোভাবে এক দাগে আনা যায় না, একটা কম্প্যারিজন আনা যায় না। তবে অনেকে যদি বলেন যে আমরা স্বাধীনতার পর আমাদের অনেকবার আন্দোলন করতে হয়েছে, এবং এই আন্দোলন মানে এই যেই আলোকে আমরা স্বাধীনতা করেছিলাম, এই যে জনগণের অধিকার, সেই আন্দোলনের ভিতরে সবচেয়ে বড় আন্দোলন এই পর্যন্ত ছিল 24-এর গণ আন্দোলন, তাহলে সেটাও ঠিক। বাট দুটোর কম্প্যারিজন এমনিতেই করা উচিত না, এটা আমার ধারণা। কিন্তু আবার একই সাথে আমি মানি যে সবার বাক স্বাধীনতা আছে, সবাই বলতে পারে তারা যেটা চিন্তা করে। সারওয়ার তুষার, আপনাদের এই অবস্থান নিয়ে, মানে 71 নিয়ে অবস্থান নিয়ে বারবার নানান রকম তর্ক বিতর্ক বা প্রশ্ন ওঠে, রাজনীতিকরাই এই প্রশ্নটা উঠান। মানে এরকম আলোচনা আসে, আপনারা 47 থেকে 24-এ চলে আসতে চান, মাঝখানে 71টা বাদ দিয়ে দিতে চান। বা নাহিদ ইসলামের যে বক্তব্য আমি বলছিলাম এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তার একরকম তার প্রেক্ষিতেই বলা চলে, বা তার বিপরীতে একটা বক্তব্য যেটা আমরা দেখলাম, কেন আপনাদের অবস্থান নিয়ে বারবার প্রশ্ন ওঠে? আপনাকে ধন্যবাদ এবং মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার সহালোচক ববি ভাই, তাকেও শুভেচ্ছা জানাই। আমাদেরকে নিয়ে বারবার এই প্রশ্নটা ওঠে কারণ বাংলাদেশে আওয়ামী লীগ সরকার গত 15 বছর মুক্তিযুদ্ধকে যেভাবে এক্সপ্লয়েট করেছে, মুক্তিযুদ্ধের চেতনাকে, এখন নতুন করে অনেকে এই চর্চাটা বজায় রাখতে চাচ্ছে যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি। আপনি কি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি নাকি আপনি পক্ষের শক্তি? এই বাইনারিটা একটা খুবই মানে মজার রাজনীতি আর কি। মানে এটা এটা করার মধ্যে দিয়ে সারাক্ষণ একটা অন্যরকম বিতর্ক তৈরি করা যায়। এখন আওয়ামী লীগ যেহেতু নাই, অন্য অনেক রাজনৈতিক দল এবং অন্য অনেক ধরনের শক্তি তারা এখন ওই জায়গাটা নেওয়ার চেষ্টা করছে এবং সারাক্ষণ অন্য আরেকটা পক্ষকে স্বাধীনতার বিপক্ষ শক্তি কিনা, আপনারা কি মুক্তিযুদ্ধকে স্বীকার করেন কিনা, এই ধরনের পরীক্ষায় কাঠগড়ায় ফেলতে চাইছে। এটা খুবই দুঃখজনক, কারণ এটা সবচেয়ে বড় ভিকটিম কিন্তু গত 15 বছরে বিএনপি। আপনি খেয়াল করেছেন যে বিএনপি কে আওয়ামী লীগ সবসময় বিএনপি হাইফেন জামাত এভাবে প্রচার করেছে, এবং একটা সময় এটা প্রচারণা এরকম ছিল যে জামাত বিএনপি, বিএনপি জামাতও না, মানে জামাত বিএনপি, এইভাবে এইভাবে একসাথে মিলিয়ে বলা। এখন আনফরচুনেটলি বিএনপির মহাসচিব সহ বিএনপির অনেক শীর্ষস্থানীয় নেতার মধ্যে ওই রকম টোনই আমরা পাই যে যারাই 24-কে নিয়ে কথা বলবে, যারাই 24-এর গণ অভ্যুত্থানের এটার আকাঙ্ক্ষাটা কেন এসছে, 24-এর গণ অভ্যুত্থানটা কেন করতে হয়েছে, প্রেক্ষাপটটা হাজির করতে গিয়ে যারা 71-এর সাথে এটাকে ধারাবাহিকতা হিসেবে দেখাবে, মানে এটার মানে তো এই না যে 71 এবং 24 সমান। বলা হচ্ছে যে 71-এর আদর্শের ভিত্তিতেই 24 ঘটেছে, এবং 71-এর মুক্তিযুদ্ধে আমরা যে সকল কারণে আমরা 71-এর মুক্তিযুদ্ধ করেছিলাম এবং পরবর্তীতে আওয়ামী লীগ সহ, বিশেষত আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের কারণে আমরা সেখানে পৌঁছাতে পারি নাই জনগণ হিসেবে কিংবা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে। এখন আমাদের সামনে 24 আরেকটা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে হাজির, যেখানে আমরা ওই আদর্শগুলোকে সাথে পাশাপাশি 24-এর
প্রেক্ষাপটকে মিলিয়ে একটা নতুন বাংলাদেশের কথা ভাবতে পারি। এর মানে এই না যে আপনি আপনার আগের সমস্ত কিছু মুছে দিচ্ছেন। এটা আমরা বারবার আমাদের জায়গা থেকে পরিষ্কার করেছি, কিন্তু বারবার আমাদেরকে এই কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, কারণ আমরা বুঝতে পারি যে এইটার মধ্যে একটা চটকদারিত্ব আছে। যে আপনি প্রমাণ করেন যে আপনি মুক্তিযুদ্ধের পক্ষে, আপনি কি মুক্তিযুদ্ধ স্বীকার করেন? যেমন আপনার প্রশ্নটার মধ্যে কিন্তু এই ব্যাপারটা আছে। আপনারা 47 বলেন, আপনারা 24 বলেন, আপনারা 71 কেন বলেন না? অথচ আমার কিন্তু স্পষ্ট মনে আছে যে আপনার সাথে আমার সর্বশেষ যে আলোচনা এখানে আপনার এই শোতে, সেটা ছিল 21 ফেব্রুয়ারির আগে, 20 ফেব্রুয়ারি রাতে। তখনও আমি এই ব্যাপারগুলো কিন্তু খোলাসা করেছি। কিন্তু তবু দেখেন, এই প্রশ্নটা করার মধ্যে কিন্তু একটা আনন্দ পাওয়া যাচ্ছে যে আমরা কি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি কিনা। এই কারণে প্রশ্নটা করার বারবার এই মধ্যে প্রশ্নগুলো করা আনন্দ হচ্ছে। পাওয়া যাক বা না যাক, প্রশ্নটা বারবার উঠছে। বারবার আপনাদের একাত্তরের মানে আপনাদের একাত্তরকে নিয়ে আপনারা কি ভাবেন, আপনারা আসলে ধারণ করেন কিনা, এই বিষয়টা প্রশ্ন উঠছে বলেই এই প্রশ্নটা আপনার কাছে করা, যে আচ্ছা, কেন আমাকে আপনাদের। একটু আপনাকে একটু না না আমাকে একটু আমি একটু আপনাকে জানতে চাই যে 71কে আমরা ধারণ করি কিনা, এই প্রশ্নটা কেন উঠবে? বাংলাদেশের তরুণরা যারা এবার গণ অভ্যুত্থান সৃষ্টি করেছে এবং গণ অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছে, এবং তারা বলছে যে তারা 71 দেখে নাই, কিন্তু এটার গর্বিত উত্তরাধিকার, এবং তারা 24 দেখেছে এবং তারা এই 24-এর ইতিহাসের অংশ। তাদেরকে নিয়ে কেন এই প্রশ্নটা উঠবে বলেন তো? এই প্রশ্নটা কি নিরীহ, নাকি এই প্রশ্নের কোনো রাজনীতি আছে? না, এটা কি মানে এই প্রশ্নের তো একটা রাজনীতি আছে নিশ্চয়ই, তাই না? করতেই পারেন, আপনি এই প্রশ্ন করতেই পারেন, মানে এই প্রশ্নটা যদি আপনারা করেন ওই প্রশ্নটাও এক্সিস্ট করে, মানে এই প্রশ্নটা আপনাদের শুরু থেকেই এই প্রশ্নটা আপনাদের সাথে সাথে আসছে যে একাত্তরকে নিয়ে আপনাদের অবস্থান মানে কি। কেন আসছে আমি বলছি এটা, আমি বলছি এই আশাটা খুব নিরীহ ব্যাপার না আপা। হ্যাঁ, এটা শুরু থেকে কখন থেকে আসছে আমার তো চোখের সামনে। এই প্রশ্ন বারবার করে, মানে এখান থেকে কোনো একটা স্টেটমেন্টের মধ্যে কোনো একটা ফাঁক ধরার চেষ্টা করা, এবং তারপর সেটাকে ধরে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের ক্যাম্পেইন করা, এই আচ্ছা, রাজনীতিগুলো তো আমরা আওয়ামী লীগ আমরা দেখেছি। আমাদের আপনি তো এটা বলছেন নতুন এটা না একটা আমাদের উদ্দেশ্য জন্য। প্রণোদিত। অফকোর্স উদ্দেশ্য প্রণোদিত, জি, 100% উদ্দেশ্য প্রণোদিত। জি, স্পষ্ট। আপনাদের মানে নানান রকম বিতর্ক, আপনারা যেহেতু নতুন দল, অনেক অ্যাটেনশন আপনাদের উপর, এই কারণেই হয়তো একটা কারণ যে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের উপর বিতর্কের জায়গাটা আসছে। নানান রকম বিতর্ক, বলছি যে আপনাদের বিতর্ক পিছু ছাড়ছে না বা নিত্যদিনের সঙ্গী হিসেবে এই বিতর্ক আছে। আম, ধরুন আপনাদের নিজেদের মধ্যেই সেই বিতর্ক, নিজেদের কথোপকথন, নিজেদের পাল্টাপাল্টিতেই সেটা আরও বেশি প্রকাশ্যে আসছে। যেমন হাসনাত আবদুল্লাহ সেনাপ্রধানের সাথে দেখা করা এবং তারপরে তার বক্তব্য প্রকাশ, সেটা নিয়ে আপনাদের দলের কেউ বলছেন শিষ্টাচার বহির্ভূত, আরেকজন আরেক কথা বলছেন, একজন বলছেন দুইজনের একজন সত্যি কথা বলছেন বা একজন মিথ্যা কথা বলছেন, এরকম বিষয় আসছে। বা সার্জিস আলমের সেই শোডাউন গাড়ি নিয়ে, শতাধিক গাড়ি নিয়ে যাওয়া, সেটাও কেউ দলের ভেতর থেকে আপনাদের প্রশ্ন করা হচ্ছে যে এটার স্বচ্ছতা দাবি করা হচ্ছে যে কিভাবে এটা হচ্ছে। আমরা আসলে আপনাদেরকে এই এনসিপি গঠনের আগে আপনাদের নেতাদেরকে সমন্বয়ক হিসাবেই জানতাম বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে। সমন্বয়কদের মধ্যে কি সমন্বয়হীনতা দেখা দিচ্ছে, মানে সমন্বয়টাকে হারিয়ে ফেলছেন আপনারা? না, সমন্বয়হীনতা না। এবং আপনি যেটা বললেন যে নতুন দল হিসেবে আমাদের প্রতি মানুষের একটা অ্যাটেনশন আছে, জানতে চাওয়া আছে, যদি প্রশ্নগুলো জেনুইন হয় যে এরা কি ধরনের রাষ্ট্র প্রকল্প নিয়ে হাজির হয়েছে, এরা কি ধরনের বাংলাদেশ চায়, এই জেনুইন প্রশ্নের উত্তর আমরা 100 কোটি বার দিতে প্রস্তুত আছি। তা আমি শুধু বলছি যে প্রশ্নগুলো যেন ওই যে মানে আওয়ামী লীগ যে কাজটা করেছে, হ্যাঁ, মানে ওই ধরনের প্রশ্ন না হয় আর কি। আমি শুধু ওইটুকু কথা বলেছি। আপনি যেটা বলেছেন যে আমাদের মধ্যে সমন্বয়হীনতা আছে কিনা, না, সমন্বয়হীনতা নাই। এনসিপি একটা নতুন গঠন, মানে দলটা নতুন, এবং এখনো এটার 1 মাসও হয় নাই। হুম। হ্যাঁ, এবং ইন দা মিন টাইম আমরা রোজার কারণে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছি না, ফর অবভিয়াস রিজনস। এইখানে যাদের নাম আপনি বললেন, তারা প্রত্যেকে আমাদের রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা, এবং শুধু তাই না, তারা প্রত্যেকে আবার গণ অভ্যুত্থান যেটা ঘটেছে 24 সালে তার গুরুত্বপূর্ণ সংগঠক, একেবারে সামনের সারি সংগঠক। ফলে তারা ব্যক্তি হিসেবে অনেক বড় বড় হয়ে উঠেছেন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। এবং তাদের ব্যক্তিগত অপিনিয়ন খুবই হাই, মানে তাদের ব্যক্তিগত অপিনিয়নটা অনেক বড়। যেহেতু আমরা এখনো দলের গঠনতন্ত্র, শৃঙ্খলা বিধি, কোড অফ কন্ডাক্ট এইসব এখনো তৈরি করতে পারিনি, এগুলো প্রস্তাবিত আকারে আছে, খুব শীঘ্রই এগুলো পাশ হবে। তখন প্রত্যেকেই সংগঠনের ভেতরে, মানে সংগঠনে একটা অভিন্ন টোন তৈরি হবে, বা মনে হবে যে সংগঠনে একটা অভিন্ন টোন আছে। এখন সেটা না থাকার কারণে প্রত্যেকে যার যার ব্যক্তিগত জায়গা থেকে কথাটা বলছেন, এবং মনে হচ্ছে যে সিমিংলি তাদের মধ্যে কোনো সমন্বয়হীনতা আছে। যেমন হাসনাত এবং সার্জিসের প্রসঙ্গটাতেই তারা কিন্তু দুজনেই পরিষ্কার করেছেন যে কতগুলো ঘটনা মিনিমাম একটা বৈঠক হয়েছে, সেখানে কি প্রসঙ্গে আলোচনা হয়েছে, এই জিনিসগুলো দুজনের বক্তব্যের মধ্যেই আছে। কিন্তু যেটা হান্নান বলেছেন যে দুজনের একজন ঠিক হতে পারে, দুজন তো ঠিক হতে পারে না, আমি সেরকম ভাবে দেখি না। আমি মনে করি যে দুজনই এক্ষেত্রে, কারণ এটা যেহেতু দৃষ্টিভঙ্গির ব্যাপার, যে আমি আর আপনি একটা মিটিং উপস্থিত ছিলাম, কথাটা আপনি একভাবে রিসিভ করেছেন, আমি একভাবে রিসিভ করেছি, মানে ইন্টারপ্রেট করেছি, ইট ইজ ভেরি পসিবল, কারণ এটা কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না, এটা একটা ঘরোয়া বৈঠক ছিল। এবং সেই ঘরোয়া বৈঠকের একটা যে কোনো বিষয়ে আলোচনা
আপনি সেটাকে যেভাবে ইন্টারপ্রেট করবেন আমি সেভাবে ইন্টারপ্রেট নাও করতে পারি, আমাদের মধ্যে এই পার্থক্যটা থাকাটা খুবই স্বাভাবিক। কিন্তু ঘটনার যে মূল ব্যাপার বৈঠক হওয়া এবং সেখানে আলোচ্য বিষয় এজেন্ডা যে আওয়ামী লীগের স্ট্যাটাসটা কি হবে, এটা নিয়ে কিন্তু তারা দুজনের কেউই বলে না যে না এটা নিয়ে আলোচনাই হয়নি। দুজনেই বলেছেন আলোচনা হয়েছে। একজন বলেছেন যে মানে এটা আসলে একটা অভিমত বা একটা মতামত জানানো হয়েছে, আরেকজন বলেছেন যে না এটা এক ধরনের আহ আমাদেরকে বলা হয়েছে যে এটা আমরা যেন মেনে নিই। তো এটা হচ্ছে তাদেরকে কিভাবে দেখেছেন সেই প্রশ্ন। এটা আমি মনে করি যে দুটোই ঘটতে পারে একই সাথে, হুম। কিন্তু আবার আবার একজন কোনটা বলছেন এটি শিষ্টাচার বহির্ভূত, বলছি নাসিরুদ্দিন পাটোয়ারির কথা। সেইটা হচ্ছে আলাদা প্রশ্ন। যে আরেকজন মনে করেছেন যে এই যে সোশ্যাল মিডিয়া এই কথাটা তিনি বললেন ওই মিটিং এর জিনিসটা এসে বলে দিলেন, সেটা না বললেই ভালো হতো। সেটা সেই বক্তব্যের সাথে আমি একমত যে এইটা না বললেই ভালো হতো, কিন্তু সেটা তিনি বলেছেন। এখন তিনি মনে করেছেন যে তাকে কোন জিনিসটা ট্রিগার করেছে, এটা আবার আমাদেরকে ভাবতে হবে। এটা কিন্তু তিনি বাংলাদেশ ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন। বাংলাদেশ ইতিহাসে এরকম এই ধরনের এত বড় হাই প্রোফাইল কোনো ব্যক্তির সাথে মিটিং এবং এসে তারপরে এটা হুইসেল ব্লোয়িং করা, এটা কেউ করেন নাই। তো সেদিক থেকে তার সাহসের আমি অবশ্যই রেসপেক্ট করি, কিন্তু আমি মনে করি যে তিনি এটা এই সময়ে না বললেই, মানে হাসনাতের কথা বলছি, তিনি এটা এসে না বললেই ভালো হতো। আওয়ামী লীগ প্রশ্নটাকে আমরা রাজনৈতিক ভাবে অনেক সিরিয়াসলি দেখে থাকি অনেক আগে থেকে, সেটা আপনি জানেন, আপনার এখানে এসে আমি কথা বলেছি। আমরা একটা রাজনৈতিক কৌশল নিতে পারতাম যে কিভাবে আমরা এই প্রশ্নটাকে মাঠে নিয়ে আসবো, যে আওয়ামী লীগ যেন রাজনীতিতে ফিরতে না পারে। কিন্তু তিনি এটা বলেছেন, এখন বলেছেন, আমরা সবাই তো সেটা সমর্থন করছি না যেটা কেন বললেন, হুম। কিন্তু এটা তার ব্যক্তিগত এই মুহূর্তে অবস্থান থাকতেই পারে। আমিও মনে করি যে তিনি হয়তো না বললেই ভালো হতো এই মুহূর্তে। এটা একটা বিষয়, মানে আমি পুরো একটা বিষয় না, আমি আরও কয়েকটি বিষয় মিলিয়েই বলছিলাম। যেমন সার্জিসের প্রসঙ্গে, সার্জিসের সেই শো অফের প্রসঙ্গে যে পাল্টাপাল্টি হলো, মানে নিজেদের মধ্যে কথা চালাচালি, সেটি আবার প্রকাশ্যে প্রকাশ্যে খোলা চিঠি দিয়ে দিয়ে করা হলো, যারা তাসনিম করলেন। আপনাদের মানে নিজস্ব চ্যাট গ্রুপ যেটি, সেটিও ফাঁস হয়ে যাচ্ছে, সেটির কথোপকথন কি হচ্ছে। মানে আমি এজন্যই প্রশ্ন করছি, আপনাদের মধ্যে কি সমন্বয় ঠিক কাজ করছে, বা আপনাদের মধ্যে যে মানে না আহ, ভিন্নতা, দ্বৈততা, দ্বন্দ্ব দেখা দিচ্ছে কি? না একটা জিনিস দেখবেন যে তাসনিম জারা এবং সার্জিস আলম দুজনেই, যেটা আমি বললাম যে ব্যক্তি হিসেবে অনেক বড়, তাসনিম জারা তার প্রফেশনাল কারণে অনেক আগে থেকে অনেক পপুলার। আর সার্জিস আলম তো এই অভ্যুত্থানের একজন বড় নেতা, সে কারণে তার অনেক ফ্যান ফলোয়ার আছে। এখন তাসনিম জারার যেহেতু ওই যে সার্জিস আলমের ওই শোডাউন, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের আলোচনা চলছিল, এটা নিয়ে আলোচনা সমালোচনা চলছিল। তাসনিম জারার তো নিজস্ব একটা বলয় আছে, তো সেই বলয় থেকে নিশ্চয়ই তিনি অনেক প্রশ্নের শিকার হয়েছেন। তার কাছে মনে হয়েছে যে সার্জিসকে আমি এটা প্রকাশ্যে জিজ্ঞেস করা উচিত। এটার মানে এই না যে তিনি এটা দলীয় ফোরাম, সেখানে তিনি এই কথাটা তোলেন নাই। কিন্তু আবার পলিটিক্যাল কারেক্টনেসের জায়গা থেকে তার কাছে মনে হয়েছে যে তিনি যে এটাকে একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেন এনসিপির আরেকজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে, এটা তার সামনে আনা উচিত। তিনি সেটা সামনে এনেছেন এবং সার্জিস সেটা জবাব দিয়েছেন। কে ঠিক কে বেঠিক এটা হলো আরেকটা আলোচনা, কিন্তু এই চর্চার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সংগঠনের মধ্যে যারা বড় নেতৃত্ব তাদেরকে প্রশ্ন করা যায় না, এই চর্চা নাই। পরস্পরকে প্রশ্ন করতে পারেন এবং আবার সার্জিস দেখুন এটা রিপ্লাইও করেছেন। এটাকে আমি সমন্বয়হীনতা দেখি না, আমি ব্যক্তিগত স্বাতন্ত্র্য হিসেবে দেখি যে তারা দৃষ্টিভঙ্গিটা আলাদা এক একটা ঘটনাকে দেখার। যেমন নিশ্চয়ই তাসনিম জারার এই মুহূর্তে এই 100 গাড়ির শোডাউন নিয়ে কিন্তু তিনি প্রশ্ন করেন নাই যে শোডাউন দেওয়া যাবে না। তিনি প্রশ্ন করেছেন যে এই শোডাউনটা আপনি কিভাবে ম্যানেজ করলেন, কারণ আপনি এর আগে বলেছেন যে আপনার সেরকম সে অর্থে কোনো টাকা পয়সা নাই, তাহলে আপনি এটা কিভাবে করলেন, সেটা আপনি স্বচ্ছতাটা পরিষ্কার করেন। সার্জিস কিন্তু তার মতো করে জবাব দিয়েছে, আমরা সেই জবাবটা নিয়েও কথা বলতে পারি যে এই জবাবটা কি ঠিক জি, আছে কি সালোয়ার নাই। তুষার, তাহলে আসলে সেটা এইভাবে নিয়েও একটু দেখা যাবে। কথা বলি। একটু সেটা নিয়েও কথা বলতে আসি যে আসলে সেই জবাবটা কতটা কনভিন্সিং হলো আপনাদের কাছেও, বা বাকি সবার কাছে, সেটা নিয়ে আসি। আমি ববি হাজ্জাজের কাছেও একটু এটি জানতে চাই। এই যে প্রশ্ন, মানে সিনিয়র নেতাদের, দলের বড় নেতাদেরকেও প্রশ্ন করা যায়, এই চর্চাটার কথা বলছেন সারোয়ার তুষার, আপনি কি বিষয়টা এভাবে দেখেন? মানে তাদের মধ্যে যেই পাল্টাপাল্টি প্রশ্ন, প্রশ্ন উত্তর, বা একজন আরেকজনকে সম্পর্কে শিষ্টাচার বহির্ভূত এই ধরনের বক্তব্য আসা, আপনি এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? আপনারা এই দলটির প্রতি শুভকামনা জানিয়ে শুরু করেছিলেন 1 মাসের মধ্যে, এই বিষয়গুলো হলো বলে আমি বলছি। আপনার মানে কি মনে হয়, এই দলটি কি সঠিক পথে আগাতে পারছে? আপনারা সিনিয়র রাজনীতিক হিসাবে নতুনদের উদ্দেশ্যে কি মনে হয় যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে কথাটা বলা হয়েছিল, সেই রকম একটা বিষয় কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সারওয়ার তুষার বা যাদের নাম এতক্ষণ বলছিলেন, আপনার সার্জিস আলম, বা এরা সবাই আমাদের অনেক স্নেহভাজন, এবং এরা সবাই অনেক কাজ করেছে তাদের এই তরুণ বয়সে। ইতিমধ্যে তারা অনেক অবদান রেখেছে। স্পেশালি আমরা যদি খুব স্পেসিফিক ভাবে বলি, জুলাইয়ের গণ আন্দোলনে তারা অনেক বড় অবদান রেখেছে, এবং তারপর থেকেও তারা
কাজ করে যেতে চেষ্টা করছে। ভুল ত্রুটি মানে মানুষ মাত্রই ভুল ত্রুটি হবে। তাদেরও হয়তো ভুল ত্রুটি হচ্ছে, হয়তো কম হচ্ছে, বেশি হচ্ছে। যত বেশি আপনি লাইমলাইটে থাকবেন তত আপনার ভুল ত্রুটিগুলো আরো বেশি ধরা পড়বে। যত আপনি বড় দায়িত্ব নেবেন তত ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাদের জন্য হয়তো ভিন্ন কিছু না। এবং সেই হিসেবে আমি বলব তাদের দলের ভিতরে কি হচ্ছে এটা তাদের ভেতরের ব্যাপার। তবে তাদের যেহেতু নতুন দল মানে তারা মাত্র পথ চলা শুরু করেছে, মাসখানেক হলো। এবং তার আগের ৩-৪ মাস ধরে তারা বলেছে যে এভাবে তারা পথ চলা শুরু করবে। সো এই পথ চলার শুরুতে তারা কিছু দূর হোঁচট খাবে, এটাই স্বাভাবিক, সবাই খায়। আ এই ভুল ত্রুটিগুলোর ভিতরে হয়তো এগেইন আমি তাদেরকে আমি ১ম এই কথাটা দিয়ে শুরু করলাম যে ইনক্লুডিং সার্ভার তুষার তারা সবাই আমার স্পেসিফিকলি আমি পার্সোনালি কথা বলি আমার অনেক স্নেহভাজন এবং সেই হিসেবেই বলছি যে তাদেরকে সমালোচনা বা নিন্দা করে না, তবে আগামীতে যেন তারা আরো ভালো করতে পারেন। কারণ আমি পার্সোনালি দেখতে চাই এবং আমার মনে হয় এদেশের অনেকেই দেখতে চায় তারা ভালো করুক। এই দলে থেকেই ভালো করবে, আগামীতে এই দলটাই সবচেয়ে বড় দল হবে, তারা নিজেরা আরো হবে না বা কিছু, এটা কিন্তু না। মানে মনে করেন সবসময় যেকোনো যারাই প্রবীণ রাজনীতিতে আছেন তারা সবাই দেখবেন যে হয়তো লম্বা বা পুরোটা রাজনৈতিক জীবন এক দলে কাটাতে পারেনি। সো তাদেরও অনেক ভিন্নতর হতে পারে। তবে দলীয় রাজনীতির কিছু আ যেটা আমরা সর্ট অফ ধারাবাহিকভাবে দেখে এসেছি শুধু বাংলাদেশের রাজনীতিতে না, বাংলাদেশের রাজনীতিতে অনেক ভুল ত্রুটি হয়েছে। কিন্তু অন্য সব দেশগুলোতে দলীয় রাজনীতিতে যেটা হয়ে থাকে যে দলকে কিছু দূর জনগণের কাছে অ্যাকাউন্টেবল হতে হয়। দলের ভেতরে দল কর্মীদের কাছে কতখানি অ্যাকাউন্টেবল বা দলের নেতৃবৃন্দ, দলের অন্য নেতৃবৃন্দের কাছে কতখানি অ্যাকাউন্টেবল, এটা বেশিরভাগ জায়গায় ইন্টারনালি থাকে। এটা এক্সটার্নাল নলেজ ইউজুয়ালি হয় না। কিন্তু দলকে জনগণের কাছে অ্যাকাউন্টেবল হতে হয়। যেমন রাজনৈতিক দল, সো জনসম্পৃক্ত হতে হয়। সেই জায়গা থেকে হয়তো এনসিপি আরো বেটার সার্ভড হবে যদি তারা যখনই কিছু সামনে চলে আসে সেটা দলগতভাবে তারা জনগণের কাছে তাদের পজিশনটা ক্লিয়ার করে। যেমন গত কয়েকদিন ধরে যে বড় দাগে আলোচনা শুরু হয়েছে এবং এখানে এনসিপির সাথে দুই একটা রাজনৈতিক দলও এই আলোচনার সাথে সম্পৃক্ত হয়েছে যে আপনার দেশ যখন অ্যাকচুয়ালি খুবই নাজুক একটা অবস্থায় অনেকভাবে, কি এটার বড় তর্ক বা আলোচনার এখন প্রয়োজন নেই, বাট দেশ একটা নাজুক অবস্থা, এটা আমরা সবাই জানি বুঝি এবং কিছু দূর মানা উচিত। কারণ না মানলে এটা আবার পেরিয়ে কিভাবে আসবো সেটার সলিউশন গুলো আমরা আসতে পারি না। সো দেশ যখন নাজুক অবস্থায় দেশের অল্প যে কয়েকটা ইনস্টিটিউশন শক্তভাবে কাজ করছে এবং ধরে রাখতে চেষ্টা করছে দেশের অবস্থান, সেই ইনস্টিটিউশন গুলোকে তখন প্রশ্নবিদ্ধ করা খুবই বড় ভুল। এবং যাদের অভিজ্ঞতা বা জ্ঞান বেশি তাদের জন্য এটা ভুল না, তাদের জন্য এটা ক্রিমিনাল অফেন্স আমি ধরি। সো এগেন সবার অভিজ্ঞতা সেম হবে না, সো যাদের অভিজ্ঞতা কম তাদের জন্য আমি ভুল হিসেবে ধরতেই পারি, কিন্তু যাদের অভিজ্ঞতা বেশি, জ্ঞান বেশি, তাদের আমি ক্রিমিনাল অফেন্স হিসেবে জিনিসটা দেখবো। সো সেখানে আমি যেটা বলছিলাম যে এনসিপির কিছু নেতৃবৃন্দ থেকে যেমন এই ইনস্টিটিউশনগুলোকে প্রশ্নবিদ্ধ করার কিছু আওয়াজ উঠেছে, তারা তরুণ। দুই একটা রাজনৈতিক দল সেটাতে বাতাস দিয়েছে, তারা তরুণ না, তারা এনসিপিও রাজনৈতিক দল, বাট তারা তরুণ, মানে নতুন দল এবং দলের নেতৃবৃন্দ তারা তরুণ। সো সেই হিসেবে আমি বলছি অন্য রাজনৈতিক নেতৃবৃন্দ যারা বাতাস দিয়েছে তাদেরকে আমি বেসিক্যালি মানে এটা ক্রিমিনাল অফেন্স হিসেবে আমি আখ্যায়িত করতে চাই। মানে ক্রিমিনালের যারাই দিয়েছে তাদেরকে এখন নিউজ মিডিয়ামে দেখলেই বুঝবেন। আমরা সবাই দেখেন আমরা অনেক বছর আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী রাজনীতি করেছি। মানে এটা কি জানা উচিত না যে কারা আসলে এখানে বাতাসটা দিচ্ছে? দেখেন যারা ওপেনলি কথা বলছেন, ভেতর পিছনে আর কে বাতাস দিচ্ছেন আমি জানি না ভাই, বাট যারা ওপেনলি এটা নিয়ে কথা বলছেন তাদের কথা বলছি। আর এখন এনসিপিতে আসি, এনসিপির ভেতর থেকে যেহেতু আওয়াজগুলো উঠেছে, সার্ভার তুষার বা তারা যারা নেতৃত্বে আছেন এই দলটা, তাদের প্রতি আমি হয়তো আহ্বান বলেন বা কিছু দূর তাদের মুরব্বী উপদেশ বলেন যে তারা পার্টিগতভাবে হয়তো আরো আগে এটা পরিষ্কার করে ফেলা উচিত ছিল। মানে একে অপরকে, এগেন এটা তাদের নিজেদের বিষয়, বাট যেটা জিনিসটা কি আজকে সোশ্যাল মিডিয়ার যুগ এবং ওনারা তরুণ, ওনারা সোশ্যাল মিডিয়াতে বেশি অভ্যস্ত, কিন্তু মনে করেন আমরা অ্যাডাল্টহুড রিচ করেছি সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট আসার অনেক আগে। সো আমরা আবার ভিন্নভাবে চিন্তা করি, হতেই পারে তাদের চিন্তাটা সঠিক, কিন্তু আমি আমার যেটা চিন্তা আমি সেটা একটু প্রকাশ করতে চাই যে আপনাদের অভ্যন্তরীণ কি হচ্ছে এটা হয়তো বাইরে বেশি আসাটা সর্ট অফ মানানসই না। এটা আমি আমার জায়গা থেকে বলছি, এটা হতেই পারে যে আজকের মানে আমরা বেশি বুড়া হয়ে গেছি, আজকের দুনিয়া এইটাই রাইট, বাট আমি আমার ধারণাটা বলছি যে ওনারা নিজেরা এবং ওনারা ওনাদের দলের ভিতরে গণতন্ত্র চর্চা আছে, একে অপরকে নিন্দা করতে পারেন, এটা যেমন ভালো তেমন এই নিন্দাগুলো বাইরে আসাটা হয়তো এত ভালো না। এবং
যদি তারা দলগতভাবে একটা পরিষ্কার করে দিতে, আমাদের দলে একজন নেতা এই কথা বলেছেন বা 2-3 জন নেতা কথা বলছে, কিন্তু দলের পজিশন স্পেসিফিক এইটা, জি, আমি এটা যদি ওনারা সারোয়ার বলে তুষারের কাছে দলের পজিশন জানতে চাইবো, কিন্তু এটি কি ভালো না যে তাদের দলের মধ্যে আমরা প্রকাশ্যে দেখছি যে যেই প্রশ্নগুলো নিয়ে প্রশ্ন করা উচিত সেগুলোর দলের মধ্যেই প্রকাশ্যে প্রশ্নটা হ্যাঁ মানে উঠছে। এগেন এগেন আমি না এগেন ভালো হতে পারে ভাই, আমি জাস্ট আমার মন্তব্যটা জানাচ্ছি। আমার মন্তব্য হলো, এবং আমি এটা পরিষ্কার করেই জানাচ্ছি যে আমি বলছি না যে আমার মন্তব্যটাই ভালো, হুম, কিন্তু আমি আমার জায়গা থেকে, যেহেতু এগেন আমাদের একটা বয়স হয়েছে, আমাদের, আপনি প্রথমে শুরু করলেন, একটা অভিজ্ঞতা আছে নিশ্চয়ই, আমার ওয়ার্কিং লাইফ 30 বছর, মানে আই বিন ওয়ার্কিং ফর 30 ইয়ার্স। সো সার্ভারের দলের অনেকের এই বয়স হয়নি আমার ওয়ার্ক লাইফের যে বয়স। হ্যাঁ, সো আমি সেই জায়গা থেকে, সেই আলোকে বলছি হুম, যে ইন্টারনাল কোন্দল থাকতে পারে, এবং ইন্টারনাল অবভিয়াসলি একটা ভালো ডিসিশন নেবার জন্য একে অপরের সাথে অনেক তর্ক বিতর্ক হবে, এবং সেটা মাঝে মধ্যে জেনে আমরাও খুশি হব যে তাদের দলের ভেতর এই জিনিসটা আছে। কিন্তু বারবার সব তর্ক বিতর্ক, স্পেশালি এটা কিন্তু নর্মাল তর্ক বিতর্ক না। মানে এগেন দেশ যখন একটা নাজুক অবস্থায়, এবং যেই 2-1টা ইনস্টিটিউশন শক্তভাবে দেশকে ধরে রেখেছে, সেই ইনস্টিটিউশনের ভুল হতে পারে না তা না, সেই ইনস্টিটিউশন অতীতে বিশাল বিশাল ভুল করে নাই তা না, বা হয়তো করেছে হয়তো করে, এখন সময় নেই এটা আলোচনার, জি, এখন আসলেই সময় না। জি, মানে সবকিছুর পর্যায়ে সময় আছে, থাকে, সবকিছুর একদমই জায়গা স্পষ্ট, থাকে, আপনার এই জায়গাটি এখন স্পষ্ট। না। মানে এবং আমি এই এখন কারণে প্রশ্নটা আপনার এই কাছে ইনস্টিটিউশনগুলোকে প্রশ্নবিদ্ধ করলে, সরি জি, আমি আমি জাস্ট মানে একটা এই কথা বলে কারণেই শেষ করছি। এই প্রসঙ্গটা তুলছিলাম যে এটি কি ভালো কিনা, কারণ আমরা দেখেছি অনেক মানে বড় রাজনীতিকদের অনেক রকম ভুল থাকেন এবং তারা বাকি রাজনীতিকরা মানে তাদের দলীয় রাজনীতিকরা সবাই মিলে সেটির সাফাই গেয়ে যান। এটি আমাদের একটা পলিটিক্যাল কালচার, সেখানে আসলে এটি একটা ভালো দিক কিনা এই জন্য আমি এটা প্রশ্ন করছিলাম। আর একটা বিষয় একটু আপনার কাছে, আপনি বলছেন দেশ এখন নাজুক পরিস্থিতিতে, এটি কেন নাজুক কেন বলছেন? দেখেন, গত মানে 15.5 বছর ধরে যেভাবে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে করাপ্ট করেছে, ইনস্টিটিউশনাল রোবাস্টনেস নষ্ট করেছে। ইনস্টিটিউশনাল রোবাস্টনেস নষ্ট করা মানে বেসিক্যালি ইনস্টিটিউশনটাকে অনেকটা নষ্টর পথে নিয়ে যাওয়া। তো একটা দেশ মানে একটা রাষ্ট্র আহ, পরিচালিত হয় এইসব ইনস্টিটিউশনগুলোর মাধ্যমে, সেটা পুলিশ বলেন, জুডিশিয়ারি মানে কোর্ট বলেন, সেটা আর্ম হুম, ফোর্সেস বলেন, সেটা সিভিল ব্যুরোক্রেসি বলেন, ইভেন কি বিশ্ববিদ্যালয় বলেন না কেন, মানে যেটাই বলেন, এইসব ইনস্টিটিউশনগুলোর মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। গত 15.5 বছর স্বৈরাশাসক সরকার যেটা করেছে, প্রত্যেকটা ইনস্টিটিউশন ধরে ধরে নষ্ট করেছে, প্রত্যেকটা। মানে এই মনে ৮ করেন মাসে কোনো আমরা উন্নতি জুডিশিয়ারি, হয়নি? না 7 মাসে, দেখেন 15.5 বছর ধরে একটা রাজনৈতিক সরকার সময় নিয়ে ধরে ধরে যখন সবগুলো নষ্ট করেছে, এটা 7 মাসে পুরোপুরি সঠিক মানে ঠিক পথে নিয়ে আসা এটা অসম্ভব। হুম, এটা করতে বছরের পর বছর লেগে যাবে, জি, এবং পুরোপুরি তো এটা না, আমি জিজ্ঞেস করছি ভালোভাবে সাত কোনো মাসে যে উন্নতি কিছু হয়েছে হয়নি কিনা। তা না। হ্যাঁ, 7 মাসে উন্নতি হয়েছে, হয়তো আরেকটু বেশি উন্নতি হতে পারতো, 7 মাসে উন্নতি হয়েছে, হয়তো জি, আরেকটু বেশি হতে পারতো, কিন্তু শর্ট আরো বড় দাগে উন্নতি করবার জন্য একটা শক্তিশালী এবং লং লাস্টিং, যেটা একমাত্র নির্বাচনের মাধ্যমে হতে পারে, একটা লং লাস্টিং সরকারেরও দরকার। একদম সো স্পষ্ট। এই সেই নির্বাচনের জায়গাগুলো থেকেও আমরা রোডম্যাপ এখন নিয়েও করে কথা বলব, কারণ বিএনপি সেই রোডম্যাপে একদম খুশি হতে পারছে না। আমি সারোয়ার তুষার, তার আগে আপনাদের যে দলগত অবস্থা নিয়ে জানতে চাওয়া হচ্ছে। আপনি বলছিলেন যে এই বিষয়টি নিয়েও কথা বলা যেতে পারে, সার্জিস আলমের যে বিষয়টি, যেই শোডাউন, গাড়ির শোডাউন, মানে ডাক্তার জারা তাসনিমের যে প্রশ্ন তার প্রেক্ষিতে, এবং আপনিও বলছিলেন যে হ্যাঁ, তার এখন এটি একটা মানে দুটো পাশাপাশি বক্তব্য সার্জিস আলমের, সেটি দেখিয়ে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে যে তিনি আগে বলছেন যে সমন্বয়কদের পকেটে 2-3 হাজার টাকাও থাকে না, মানি ব্যাগও থাকে না তাদের কাছে, এবং ধার করে তাদেরকে চলতে হচ্ছে। আর ঠিক এই 7-8 মাসের মাথায় এসে তিনি বলছেন যে এই টাকা 50 বছর আগেও দেবার সামর্থ্য তার পরিবারের ছিল, যখন গাড়ি বহরের সেই বিশাল গাড়ি বহর আমাদের চোখে লাগার মতো একটা ব্যাপার। দলগত অবস্থান কি আসলে আপনাদের? আমরা এখনো দলগত ভাবে, যেহেতু এটা রমজান মাস, রমজানের পরে আমাদের প্রধান লক্ষ্য থাকবে সংগঠন বিস্তৃত করা, সারা হুম, দেশে কমিটি করা এবং নিবন্ধনের জন্য যে শর্ত সেটা পূরণ করা। এটা হচ্ছে আমাদের দলগত অবস্থান। এর বাইরে আহ, যার যার এলাকায় অবস্থান আছে, সকলের কিন্তু এখনো এলাকায় বড় অবস্থান তৈরি হচ্ছে সেরকম না। যাদের যাদের অবস্থান আছে তারা সেই অনুযায়ী কিছু কিছু কর্মকাণ্ড ব্যক্তিগত উদ্যোগে পরিচালনা করছেন। এ ব্যাপারে দলের কোনো নিষেধাজ্ঞা নাই, কিন্তু দলের দিক থেকে কোনো মানে আলাদা করে কোনো ইনস্ট্রাকশন নাই যেটা করেন, আবার কোনো নিষেধাজ্ঞাও নাই। ঠিক আছে? তো সেখান থেকে সার্জিস যেহেতু পঞ্চগড় কেন্দ্রিক, তার একটা নির্বাচন কেন্দ্রিক চিন্তা ভাবনা আছে, সেটা খুবই স্পষ্ট, এটা তো আর লুকোনোর কিছু নাই। এবং পঞ্চগড়ের মানুষ, আমি সেখানে শুনেছি, আমরা সোশ্যাল মিডিয়া এক ধরনের তর্ক বা সমালোচনার মধ্যে আছি, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, কিন্তু পঞ্চগড়ের যে সাধারণ মানুষ, তারা কিন্তু সেখানকার যে রাজনৈতিক সংস্কৃতি, সেখানে তারা নতুন দলের প্রার্থী হিসেবে এমন কাউকে দেখতে চান যার এই সক্ষমতা আছে যে বড় দলকে টক্কর দিতে পারবে। এটা হচ্ছে বাস্তব রাজনীতি এরকম, যেটা সার্জিস যে তাসনিম জানার যে জবাবটা দিয়েছেন সেখানেও তিনি হুম, এইটাই ইন্ডিকেট করার চেষ্টা করেছেন যে নতুন বন্দোবস্ত ইজ কোয়াইট ফাইন, আমরা সেটা করতে চাই,
কিন্তু সেটা রাতারাতি যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে আসলে আমাদের জামানতই থাকবে না। এবং সেখানে মানে বিদ্যমান যে রাজনৈতিক সংস্কৃতি, সেখানে আমরা তো বারবার বলেছি যে আপনি মানে রাজনৈতিক দলগুলো সংস্কার করেন, এই যে টাকার ঝঞ্ঝনানি, টাকা ছাড়া রাজনীতিতে ভালো করা যাচ্ছে না, এই প্র্যাকটিসটা বদলান, এটা আমরা কিন্তু বলে যাচ্ছি, কিন্তু সেখানে রাজনৈতিক দলগুলোর কোনো ইয়ে নাই। আপনি পঞ্চগড় শহরের একটা ছাত্র দল কিংবা যুব দলের একজন জেলা পর্যায়ের নেতা অন্তত 1 থেকে 1.5 হাজার বাইকের শোডাউন দিতে সক্ষম। আমি পঞ্চগড়ের কথা বললাম, এটা সারা দেশের চিত্র। সেখানে একটা নতুন দলের শীর্ষ 3 থেকে 4 জনের একজন হয়ে সার্জিস যদি সেটা না করেন, তার কাছে মনে হচ্ছে, আমি সেটাকে সমর্থন করছি কিনা সেটা আলাদা প্রশ্ন, তার কাছে মনে হচ্ছে তিনি যদি না করতে পারেন তাহলে তাকে সমীহ আদায় বলতে যেটা বোঝায় নতুন দলের ব্যাপারে তার স্থানীয় যারা সম্ভাব্য ভোটার, সেই সমীহ আদায় তিনি করতে পারবেন না। এই জন্যই তিনি এই বড় শোডাউনটা করেছেন এবং সেখানে তিনি পরিষ্কার বলেছেন, এবং আমি অর্ধেক কনভিন্সড যে অর্ধেক কনভিন্সড কেন, যে তিনি বলেছেন 100 গাড়ির শোডাউনের মধ্যে অন্তত 50টি গাড়ি তার শুভাকাঙ্ক্ষীরা বিভিন্নভাবে তার সাথে এসে জয়েন করেছে। এবং এটা আমি নিজে দেখেছি যে এরকম যখন বিভিন্ন জায়গায় যাওয়ার ব্যাপার ওঠে, তখন এরকম যাদের পক্ষে সম্ভব তারা এরকম নিজেরা এসে জয়েন করেন। আমার সাথেও এরকম ঘটেছে, মানে এত বড় পরিসরে না ঘটলেও ছোট পরিসরে ঘটেছে। আর বাকি 50টা গাড়ির খরচ সার্জিস বলেছেন যে তার পরিবার এটা বহন করতে সক্ষম, 3 লাখ টাকা। ঠিক আছে, এই হলো এই কথা, এটা সার্জিসের কথা ছিল। এখন প্রশ্নটা হচ্ছে যে এই মুহূর্তে 100 গাড়ি শোডাউন দরকার ছিল কিনা, বা আপনারা কি ইলেকটোরাল ক্যাম্পেইনে ঢুকে গেছেন কিনা, সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন। আমি মনে করি যে আমরা দল হিসেবে এখনো ইলেকটোরাল ক্যাম্পেইনে ঢুকি নাই, আমাদের নিবন্ধন নিতে হবে ঈদের পরে, তারপর থেকে আমরা হয়তো ইলেকশনের মেজাজে চলে যাব। এর আগে সার্জিস তার সেই সক্ষমতা আছে, তার সেই সাংগঠনিক ক্যাপাবিলিটি আছে আপনার পঞ্চগড়ে, তিনি সেখানে এটা করেছেন। এইভাবেই দেখাটা ভালো হবে। জি, এভাবে দেখাটা ভালো হবে। মানে আপনাদের কাছে এই প্রশ্নটা, এই যে যেমন বলছিলাম যে 71-এর প্রশ্নটাও যেমন আপনাদেরকে মানে সবসময় তারা করে বেড়ায়, বা রাজনৈতিক দলগুলোই করে মানে করতে থাকে সবসময়, রাজনীতির মধ্যে আলোচনা হতে থাকে, এই আপনাদের অর্থায়নের জায়গাটাও আপনাদের একদম শুরু থেকে আপনাদেরকে প্রশ্নটা তারা করে বেড়ায়। আপনাকে আমিও প্রশ্ন করেছি যে আপনাদের এই বড় আয়োজন বা তারপরে যে ইফতার হলো, সেগুলো নিয়ে আপনাদেরকে বিভিন্ন জায়গায় ব্যাখ্যাও দিতে হচ্ছে। এখন আবার এই শোডাউন, হেলিকপ্টারে করে যাওয়া ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। আপনি বলছেন সমীহ আদায় করতে হলে এটা করতে হয়, তাহলে কি সেই অসততার একটা কম্পিটিশনের মধ্যে আপনারাও ঢুকে যাচ্ছেন? কারণ আমরা দেখেছি পুরনো যুবদলের কথা বলছেন, বা যদি আমরা আওয়ামী লীগের কথা বলি, আগের যুবলীগের কথা বলি, তাদেরকে আমরা দেখতাম নানান রকম চাঁদাবাজি, দুর্নীতির মাধ্যমে তারা এই নির্বাচনের কোটি কোটি টাকা নির্বাচনে খরচ করবার জন্য জোগাড় করতো। সেটা নিয়ে আমরা প্রশ্ন করতাম কিন্তু উত্তর পেতাম না। আপনারাও কি সেই পথেই যাচ্ছেন যে প্রশ্ন করবেন, উত্তর পাওয়া যাবে না? না দেখুন, আমরা না, উত্তর কেন পাওয়া যাবে না, উত্তর তো আমরা অবভিয়াসলি দিচ্ছি। আর আচ্ছা, আপনি যদি হাফ এখন কনভিন্সড আর হাফ বাংলাদেশে, কনভিন্সড না, কেন কনভিন্সড সেটা একটু বলেন। আচ্ছা, কনভিন্স না হচ্ছে যে টাইমিং নিয়ে, মানে এখন এটা না করলেই হতো না কিনা, সেটা আমার ব্যক্তিগত, আমি এখন যদি আমি সার্জিস হতাম তাহলে আমি হয়তো এই মুহূর্তে করতে যেতাম না। কেন? কারণ সার্জিস তার কাজ হচ্ছেন, তিনি আমাদের সংগঠনের উত্তরাঞ্চলের প্রধান সংগঠক, মুখ্য সংগঠক। তো তার প্রধান ফোকাস হওয়া উচিত, আমরা মনে করি যে তিনি সারা দেশে উত্তরাঞ্চলে আমাদের সংগঠনের কমিটিগুলো দেবেন, তা তিনি সেটাকেই প্রধান করবেন। এবং তিনি যখন তার এলাকায় এরকম বড় শোডাউন দেন, তাহলে তাকে তার উত্তরাঞ্চলে বাকি যারা সংগঠক আছেন তাদের মধ্যে কিন্তু এটা একটা চাপ তৈরি হয় যে তাদেরকে এটা করতে হবে, কারণ সার্জিস শুরু করে দিয়েছেন। সেই জায়গাতে আমি বলেছি যে এই টাইমটা, এই সময় তার এটা করা উচিত ছিল কিনা, নাকি সংগঠনটা আরেকটু আগালে তারপর করতে পারতো, এটা হচ্ছে টাইমের প্রশ্ন। কিন্তু তিনি খরচ নিয়ে যে উত্তর দিয়েছেন সেটা আমার কাছে মনে হয়েছে যে ইট ইজ কোয়াইট লজিক্যাল। এটা সার্জিস যে জায়গায় গেছেন তার সাথে 50টা গাড়ি এসে যোগ দেবে, এটা অসম্ভব কোনো চিত্র আমার কাছে মনে হয় না। আর বাকি যে 3 লাখ টাকা তিনি বলছেন যে তার পরিবার এটা ব্যয় বহন করতে সক্ষম, এটাও সম্ভব। আর অসততার প্রশ্নটা হচ্ছে যে এখানে তো আমাদের তো এরকম সার্জিস কিংবা বড় কোনো নেতা কিংবা আমাদের বিরুদ্ধে কোনো বড় ধরনের চাঁদাবাজির কোনো অভিযোগ নাই যে আমরা খুব চাঁদাবাজি করছি এবং চাঁদাবাজি করে টাকাগুলো ম্যানেজ করছি। আমরা বলেছি যে অবশ্যই আমরা রাজনীতি করতে এসেছি, রাজনীতিতে করতে গেলে টাকা লাগবে। যেমন আপনি ডিপ্লোম্যাটদের সাথে ইফতার করবেন, আপনি এটা কোথায় করবেন? এটা এটা করার রেওয়াজ কোথায় বাংলাদেশে? কোথায় হয় এটা আমরা কি জানি না? অন্যান্য রাজনৈতিক দল কোথায় করছে? তাহলে আমাদেরকেও করতে হবে। এখন আপনি আপনারা তো রেয়াজ যে কোনো ফলো করে আসেন নাই, আপনারা তো রেয়াজ মাফিক চলার এখন জন্য আপনি কি আসেন নাই। ডিপ্লোম্যাটদের রেওয়াজ ফলো করতে আসি নাই, তার মানে কি আমরা ডিপ্লোম্যাটদের বলবো আমাদের যে বাংলা মোটরের যে অফিস, আপনারা এখানে আসেন, আমরা এখানে যেমন মুড়ি মাখা খাই, আপনাদেরকে আসেন, আপনাদের নিয়ে এটা খাবো আমরা ইফতারের সময়? এটা কি হবে? এটা হবে না, ইট ইজ নট প্র্যাকটিক্যাল। সো যেটা রেওয়াজ যেমন রাখতে হবে, আবার যেটা যেভাবে করা দরকার, যেই অরাটা রক্ষা করা দরকার, সেটাও করতে হবে আপনাকে। এখন আমরা রাজনীতি করতে এসেছি, একটা বড় রাজনৈতিক দল হতে চাই বাংলাদেশে, আমাদেরকে কেউ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে না, এটা তো হবে না। এটা তো অবশ্যই আমাদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা বললে করতে হবে। আপনাদের সমস্যা কি? মানে এটাও আমরা নাহিদ ইসলামের মুখ থেকে শুনেছি সমস্যা যে হচ্ছে তারা আবার নিরাপত্তা সংখ্যায় পড়বেন কিনা, ঝুঁকিতে থাকবেন কিনা। অ্যাবসলিউটলি কেন ঝুঁকিতে থাকবেন? কারণ হচ্ছে যে আপনি
মানে নামটা প্রকাশ করার মুশকিলটা কোথায়, নামটা প্রকাশ করা হচ্ছে যে তিনি তো আনকমফোর্টেবল, যে যিনি আমাকে টাকাটা দিচ্ছেন তিনি আনকমফোর্টেবল যে আমার নাম প্রকাশ করলে তারপর আমার ব্যবসা নিশ্চিত থাকবে কিনা, বা আমার আমার আমি আমি যে সচ্ছল মানুষ হিসেবে যেভাবে সবভাবে চলাফেরা করছি সেটা আমি চলতে ফিরতে পারবো কিনা, কারণ আমাকে থ্রেট করা হবে। আপনি সারা দেশে আমাদের সাথে যারাই যুক্ত হতে চায় বা সম্ভাব্য যারা যুক্ত হতে পারে বলে মনে হচ্ছে তাদেরকে নানা ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। এদিকে প্রচারণা হচ্ছে আমরা খুব কিংস পার্টি, ঠিক আছে, কিন্তু সারা দেশে পিকচারটা খুব ভিন্ন। আমাদের শীর্ষস্থানীয় আরেকজন নেতা, দেখুন সার্জিস নিয়ে এত আলোচনা হচ্ছে, কিন্তু আমাদেরই আরেকজন নেতা তিনিও একটা বড় শোডাউন দিলেন পায়ে হেঁটে, এই হান্নান মাসুদ তার এলাকায়। সেটা নিয়ে কোনো আলোচনা নাই, কারণ ওটা নিয়ে স্বতঃস্ফূর্তভাবে জনগণ সেখানে যোগ দিয়েছে, হাতিয়ার জনগণ, এবং তিনি সেখানে হামলার শিকার হলেন। তাকে বিএনপির লোকজন হামলা করলো। এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না। তো আমাদের সাথে আমরা তথাকথিত কিংস পার্টি হলেও সারা দেশে কিন্তু, ইভেন আমার নরসিংদীতে আমি চিত্রটা জানি যে আমাদেরকে কিভাবে থ্রেট করা হচ্ছে, কিভাবে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, এবং কিভাবে প্রশাসনিক ক্ষমতাটা ব্যবহার করছে পরোক্ষভাবে আমাদেরকে কোণঠাসা করার জন্য, এবং কোন দল করছে সেটা আমরা জানি। কিন্তু এই পরিস্থিতিতে আমাকে যিনি ধরা যাক নরসিংদীরই যদি কেউ যদি বলেন, যেমন নরসিংদীর আমি আমি আপনাকে উদাহরণ দিলে বুঝতে পারবেন যে একটা বাস্তবতা নিয়ে আমরা শুধু পড়ে থাকলে হবে না। নরসিংদীতে আমার এখানে 5টা ইউনিয়ন আছে, সেখানে 3টে ইউনিয়নে খুব বড় বড় ইফতার হয়েছে, এবং আই ক্যান বেট ইউ এখানে আমার 4 আনা পয়সার কোনো ইনভেস্টমেন্ট নাই, আমি 1 টাকা খরচ করিনি। ওখানে আমার যারা স্থানীয় সংগঠক আছে তারাই নিজেরা নিজেরা করেছে। এখন সেখানে তারা কিভাবে করেছে, তাদেরকে নিশ্চয়ই কেউ 5,000 টাকা, কেউ 10,000 টাকা এভাবে করে দিয়েছে। এখন সেই নামগুলো যদি প্রকাশ্যে আসে, তারা ঘোড়াশাল ওখানকারই ক্ষুদ্র থেকে মাঝারি ধরনের ব্যবসায়ী ধরেন, তারা যদি, এবং তারা একটা ভালো রাজনীতির পক্ষে থাকতে চায়, সেই নামগুলো যদি এখন ঘোড়াশালের মতো জায়গায়, নরসিংদীর মতো জায়গায় যদি নামগুলো যদি প্রকাশ্যে আপনি আনেন ফর দ্য সেক অফ স্বচ্ছতা, ওখানকার এক্সিস্টিং রাজনৈতিক দল ওই ব্যবসায়ীকে তার ঘুম হারাম করে দেবে, নাজেহাল করে দেবে, এটা আপনিও জানেন, এটাই বাস্তবতা। তাহলে আমরা কেন নাম প্রকাশ করবো? আপনি তাহলে বলেন সবগুলো রাজনৈতিক দলকে তাদের কারা ডোনার সেই নাম প্রকাশ করবে, যদি সবাই করে তাহলে আমরাও করবো। হুম। ব্যাপারটা তো সিম্পল। জি, আমি একটু এই প্রসঙ্গে ববি হাজাজের কাছে জানতে চাইবো, মানে তাহলে আবারও সেই প্রশ্ন যেটি অবশ্য সার্জিস আলমই বলছেন, নতুন বন্দোবস্তের রাজনীতি করলে আপনাদের 95 ভাগের জামানত বাজেয়াপ্ত হবে, মানে আমরা তাহলে নতুন কিছুই এখন দেখতে পারবো বলে আশা করার জায়গা নাই। ববি হাজাজ, আপনার কাছ থেকে একটু শুনি এই প্রশ্নটা, আমি সারওয়ার তুষারের কাছে আবারও আসবো। আপনি এই অবস্থানগুলোকে এবং এই ব্যাখ্যাগুলোকে কিভাবে দেখছেন? আহ, মাঝে মধ্যে আসলে সবার একসাথে মুখোমুখি করাটা হয়তো ঠিক না। মানে তারা তরুণ, তারা কিন্তু যখন দায়িত্ব নেবেন, এগেন মনে করেন, আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি যে নতুন আপনি ডাক্তারি পাশ করেছেন, তারপর আপনি সার্জারিতে গেলেন। তো দায়িত্ব নিয়ে যখন সার্জারি শুরু করবেন, তখন সার্জারিতে যদি ভুল হয়, আপনি নতুন কি পুরাতন এইটা কেউ আর দেখবে না। তখন দেখবে আপনার সার্জারিতে ভুল হয়েছে, রোগী মারা গেছে বা সাফার করেছে। তো সেই জায়গা থেকে আমি আমি আহ্বান জানাবো এনসিপির সকল নেতৃবৃন্দকে যে তারা যেন আরেকটু বিচক্ষণতা দেখায় তাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে। দেখেন, কোনো কিছুর উত্তর এটা হতে পারে, হওয়া উচিত না, হতে পারে না, হতেই পারে, বাট হওয়া উচিত না যে অন্য কেউ করে, সবাই করলে আমি করব। তাহলে তো এই কথা আসে যে জনগণের ভোট সবাইকে দিলে আমাকেও দিবে, তো এই ভোটটা তো এইভাবে হয় না। আপনারা যদি নতুন স্বপ্ন দেখান, বা যে কোনো কেউ যদি নতুন স্বপ্ন দেখায়, তাহলে সেই নতুন স্বপ্ন বাস্তবায়নের মতো কাজ দেখানোটা প্রয়োজন। যেই কথাগুলো শুরু করলেন, যে কাজগুলো হয়েছে, এটার ব্যাখ্যাগুলো আসলে আর একটু ভালোভাবে দিতে পারলে ভালো হতো। প্রত্যেকটা কথার উত্তর যদি হয় অন্য কেউ তো করছে, তাহলে তো নির্বাচন ও ভোট তাহলে জনগণ অন্য কাউকেই দিক। মানে মনে করেন আমার দল নিয়ে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, তাহলে আমার উত্তর দিতে পারাটা উচিত। আপনি আমাকে করেননি, আমার উত্তর দেওয়ার ঝামেলা আমার নাই এই মুহূর্তে, সামনে করলে উত্তর দিতে হবে, কিন্তু উত্তর দেওয়াটা এটা আমার পারা উচিত, অ্যাজ অপোজ টু যে না আমি ওটার উত্তর দিব না, অন্য কেউ উত্তর দেয়নি। এটা একটা জিনিস। আর 2 নম্বর হলো, আসলে যদি আমরা এই জায়গাটায় আসি, কথার কথা, যেমন মনে করেন আমার দলের কোনো প্রোগ্রাম বা কিছু হলে আমরা ফান্ডিং কিভাবে তুলি বা সেটা ফান্ডিং কিভাবে হয়, দলীয় নেতৃবৃন্দরা কন্ট্রিবিউট করে, এবং দলীয় নেতৃবৃন্দরা কিছু আছে ভালো চাকরি করে, কিছু আছে ভালো ব্যবসায়ী, সো তারা কম বেশি কন্ট্রিবিউট করতে পারে, এবং তারা কম বেশি কন্ট্রিবিউট করতে পারে, কিন্তু যেভাবে কন্ট্রিবিউট করতে পারে আমাদের দাওয়াতগুলো সেই পরিসরেই হয়। ডিপ্লোম্যাটদের জন্য আমরা ডিনার করি বা আমরা ইফতার করি, রাজনৈতিক দলের জন্য ইফতার করি, কিন্তু আমরা এক জায়গায় ইফতার করি, অন্য দল, যেমন মনে করেন আপনি যদি এখন বিএনপির কথা বলেন, যেটা বারবার তুলনা আসছে, বিএনপি বারবার সরকারে ছিল,
বিএনপির আপনার অনেক মন্ত্রী মহোদয় ছিল, বিএনপির অনেক বড় বড় ব্যবসায়ী আছে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তারা হয়তো এগেন আমার দলে হয়তো হাজারে লাখে ফান্ড উঠে কোনো বড় প্রোগ্রামের জন্য, বিএনপি সেটার 10 গুণ 20 গুণ 40 গুণ উঠে এবং উঠতেই পারে, মানে তাদের ফান্ডারদের আসলে অত বড় বড় ব্যবসা আছে। তো আপনার দলে যদি সেটা থাকে সেটা আপনি বলতে পারেন। এলাকা ভিত্তিক মনে করেন কথার কথা একটা এলাকায়, যেমন হান্নান মাসুদকে আমি এই কথাটা বলেছিলাম, সামনাসামনি বলেছি, এর জন্য এখন আমার বলতে কোনো দ্বিধা নেই। সে প্রথমবার বেশ কিছু মাস আগে যখন এলাকায় আপনার এই নির্বাচনী প্রচারণা করতেই গেলেন, বেশ কয়েক মাস আগে, তখনও পার্টি হয়নি, কিন্তু এনসিপি পার্টি হয়নি, কিন্তু উনি নির্বাচন প্রচারণায় গেছেন। এবং হান্নানের এই জিনিসটা আমার পছন্দ, ও সত্যি ওর পরিষ্কার বলে আমি নির্বাচন প্রচারে গেছি, মানে লুকায় শুকায় বলে না, ঠিকভাবে বলে। এটারও কিন্তু একটা অ্যাপ্রিসিয়েশন থাকা উচিত যে সত্যি বলছে। কিন্তু প্রথমবার যখন গেছে 86টা তোরণ করা হয়েছে। এক একটা তোরণের কত দাম, এনসিপির নেতৃবৃন্দ অনেকেই হয়তো নতুন, তারা হয়তো জানেন না, কিন্তু এক একটা তোরণ বসাতে আসলে অনেক টাকা ব্যয় করতে হয়। তো 86টা তোরণ এটা ছোট না, আপনি এখন বলতেই পারেন, কিন্তু ছাত্রলীগের ছেলেপেলেরা তো 860টা তোরণ করতো। তাহলে 86টা তোরণে কি হচ্ছে? কিন্তু ছাত্রলীগ কি করতো, পুরো দেশ ন্যাংটা করে দিবে না, মাই প্লিজ ফরগিভ মাই ফ্রেঞ্চ, আমি বাট দেশকে একদম উলঙ্গ করে দিয়ে গেছে তারা চুরি করে। তো এইটার কম্প্যারিজনে যদি আমরা কথা বলা শুরু করি তাহলে অত্যন্ত দুঃখজনক হবে। যদি বিএনপির 10টা নেতা এরকম 860টা তোরণ করে থাকে, আমি আপনাদেরকেও আহ্বান জানাবো, প্লিজ এটা বড় বড় করে প্রচার করেন, এটাকে এক্সকিউজ হিসেবে ব্যবহার করেন না যে ওরা করে তাহলে আমরা করবো, এটাকে এক্সকিউজ হিসেবে ব্যবহার করেন না। এবং যেই আমরা দেখতে চেয়েছিলাম, এগেন আমি কিন্তু এখনো অনেক আশাবাদী এনসিপি থেকে, এবং এনসিপি থেকে আসলে আমি বেশি আশাবাদী না, আমি ভুল বলেছি। এনসিপিতে যারা আছেন, যেমন সারওয়ার তুষার আছেন, বা সার্জিস আলম আছেন, বা মানে নাহিদ, বা যারা আছেন এনসিপিতে যারা আছেন, তাদের থেকে আমি অনেক আশাবাদী যে তারা আগামীতে অনেক কিছু করবে, সেটা এনসিপি থেকে করুক, যেখান থেকে করুক, যেভাবে করুক, আমি আশাবাদী তারা অনেক কিছু করবে। বাট এনসিপিটার মাধ্যমে যদি তাদের করতে হয়, তাহলে তাদের এই প্র্যাকটিসেস গুলো হয়তো, এগেন আমি তাদেরকে উপদেশ বা আহ্বান যেটাই বলেন জানাচ্ছি, এই প্র্যাকটিসেস গুলো থেকে তাদের দূরে আসতে হবে। নট যে, কারণ দেখেন ঢাকা শহরে, আমি আমার জায়গা থেকে বলছি, এগেন এটা অনেকভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে, বাট যেহেতু আমাদেরও বন্ধু বান্ধব অনেক আছে, বড় বড় ব্যবসায়ী, বা অনেক সময় অনেক জায়গায় আমরা আলোচনায় বসি, গল্পে বসি, ইফতারের গল্প হোক, ডিনারের গল্প হোক, গল্পে বসি, এরকম গল্প বসে আমি লোকজনের কাছে শুনেছি যে তাদের কাছে তাদের পরিচিত, কারণ ঢাকা শহর তো ছোট ভাই, উপরের মহলে সবাই সবার পরিচিত, তাদের পরিচিত কিছু উপদেষ্টা মন্ডলীর সদস্য তাদেরকে রিকোয়েস্টও করেছেন এনসিপি কে সহযোগিতা করবার জন্য, ব্যবসায়িক মহলের লোকজন তাদেরকে রিকোয়েস্ট করেছেন। যদি রিকোয়েস্ট করতে পারেন তাহলে নামও প্রকাশ করতে পারেন, আমি লোকাল লেভেলের বলছি না, লোকাল লেভেলের ফান্ডিং দিয়ে আপনার অনেক বড় বড় ফান্ড হয় না, সেটা লোকাল নির্বাচন হতেই পারে। হান্নান যখন 86টা তোরণ করেছে, তখন সেখানে হয়তো লোকাল ফান্ডিং গেছে, বা সার্জিস যখন গেছেন বা কিছু, এগুলোতে থাকতে পারে। বাট ঢাকায় যখন বড় কিছু হচ্ছে, বা যখন এই যে তাদের এই যে সরকারের সহযোগিতা ওনারা নেন না, এগেন না নিলে আমি আরো খুশি হতাম, কিন্তু ওনারা নেন, এটাও ঠিক আছে, বা ওনারা হয়তো নেন না কিন্তু সরকার থেকে ওনাদেরকে দেয়া হয়। তো এখন কেউ দিলে, ভাই যে সত্যি কথা, আমাকে যদি দিত আমিও হয়তো সহজে না বলতাম না, এবং ওনারা তরুণ, ওনারা এই সহযোগিতা পেলে ওনারা কেন না বলবেন? কিন্তু এটাও পরিষ্কার করা উচিত, এই সহযোগিতা ওনারা পেয়েছেন বা পাচ্ছেন, এটা পরিষ্কার করলে ভালো হয়। কারণ তখন কি হয় যে তারাও যেমন একদম ইন দ্য ক্লিয়ার থাকে, তেমন আমরাও তখন কথা বলতে পারি যে সরকারের কি করা উচিত, কি না করা উচিত। সরকার পরিষ্কার বারবার করে বলতে থাকে যে আমরা কাউকে পক্ষপাতিত্ব করি না, কিন্তু আবার অনেক ধরনের সহযোগিতা, অফিসিয়াল আবার আনঅফিসিয়াল, অনেক ধরনের সহযোগিতা, যেটা আমি বললাম, যেমন মনে সিম্পল একটা জিনিস যেটা কমপ্লিটলি আনঅফিসিয়াল, এবং একজন উপদেষ্টা মন্ডলীর সদস্য হয়তো তার পার্সোনাল ক্যাপাসিটিতে, কারণ তিনজন, মানে একজন কারেন্ট এনসিপির চিফ, যে চিফ জাস্ট নেতা না, চিফ, এবং আরো দুজন আছেন যারা এনসিপিতে খুব শীঘ্রই হয়তো জয়েন করবেন, তারা উপদেষ্টা মন্ডলীতে আছেন, এবং যে চিফ সে কিছুদিন আগেও ছিলেন। যেহেতু একসাথে কাজ করেছেন, উপদেষ্টা মন্ডলীর সিনিয়র যারা আছেন তাদের হয়তো অনেক স্নেহভাজন, ওরা মানে খুব অল্প দেখায়, খুব অল্প কথায় তারা যদি আমার স্নেহভাজন হতে পারে, তাহলে উপদেষ্টা মন্ডলীর যে সিনিয়র যারা আছেন তাদের সাথে যেহেতু মাসের পর মাস একসাথে কাজ করছেন, তাহলে নিশ্চয়ই তাদের স্নেহভাজন। পার্সোনাল ক্যাপাসিটিতে উপদেষ্টা মন্ডলীর একজন পরিচিত দুজন ব্যবসায়ীকে বলতেই পারেন, এই শোনো ভাই, ওরা খুব ভালো ছেলে, ওদেরকে একটু প্লিজ তোমরা ফাইন্যান্সিয়াল সহযোগিতা করো, এটা উনি বলতেই পারেন পার্সোনাল ক্যাপাসিটিতে। প্রবলেম যেটা হয়ে যায় যে একটা মন্ত্রী যখন কথা বলে, তখন সে পার্সোনাল ক্যাপাসিটি তার যাই হোক না কেন, প্রথম পরিচয়টা আসে মন্ত্রী, এবং সেই জায়গা থেকে হয়তো উল্টো সাইডে যখন কেউ বলে যে সরকারের সহযোগিতা আছে, তখন সেটা তো আছে। কারণ যেমন মনে করেন যে আমরা, আমি বিএনপির অংশও না,
এবং আমি যতদূর চেষ্টা করি পলিটিক্যালি, আমার সবসময় একটা প্রচেষ্টা থাকে যে স্পেশালি যে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা যারা ছিল, ইনক্লুডিং আমাদের তরুণরা যারা এখন নতুন পার্টি করেছে, আমরা সবাই যেন অ্যাটলিস্ট একটা নির্বাচন সাইকেল একসাথে থাকতে পারি। এটা আমার পার্সোনাল প্রচেষ্টা, আমার দলের প্রচেষ্টা। আমি দেখছি এটা হয়তো খুব সাকসেসফুলি আমি করতে পারছি না, সেটা আমার হয়তো অসফলতা বা ব্যর্থতা, বা হয়তো ওভারঅল প্রবলেমগুলো আরো বেশি অ্যাকিউট, যার জন্য আমার বা আমার দলের দ্বারা এই পুরোটুকু সম্মিলিত করা বা সমন্বয় করা খুবই মুশকিল। বাট হ্যাভিং সেড দ্যাট, আমার এটা সবসময় প্রচেষ্টা থাকে এবং থাকবে। আমি সেই জায়গা থেকে বলছি যে ওই আমাদের ভেতরে যে সামঞ্জস্যহীনতা বা যেটা আছে, এই যে সরকারের পক্ষ থেকে একটা দলের কোন একটা অনুষ্ঠানে সবাই চলে যাচ্ছে, আরেকটা দলের অনুষ্ঠানে কেউ যাচ্ছে না, এরকম হচ্ছে। এবং এরকম হয়েছে যেখানে একটা দল দাওয়াত করেছেন, একজন উপদেষ্টা একসেপ্ট করেছেন, কিন্তু পরের দিন ওই উপদেষ্টা থেকে ফোন কল এসছে যে ভাই আমি সরি, আমি পারছি না, এবং যে কারণটা বলেছেন তাতে মোটামুটি পরিষ্কার বোঝা যায় যে হয়তো ওইটা আসল কারণ না, পিছনে অন্য কোনো কারণ আছে। সো এই জায়গাগুলোতে অন্য দলগুলোর ভেতরেও একটা চিন্তার খোরাক আসে বা একটা সৃষ্টি হয় যে সরকার হয়তো স্পেসিফিক একটা রাজনৈতিক দলকে স্পেশালি সহযোগিতা করছে। এবং এনসিপির অ্যানাউন্সমেন্ট থেকে, মানে তাদের ডিক্লারেশন যেটা সংসদ ভবনের সামনে করলেন, সেখানেও বড় দাগে সহযোগিতা করেছে, অনেক কিছুতে অনেক বড় দাগে সহযোগিতা হচ্ছে। যেমন মনে করেন, আমার ধারণা হিসেবে আমি বলবো, যেমন সাপোজ কথার কথা একটা নেতা তার দেশের বাড়িতে গেল 135টা গাড়ির বহর নিয়ে, এবং কথা হলো যে এতগুলো গাড়ি আমি অ্যাফোর্ড করতে পারি। কিন্তু সাথে প্রশ্ন আসে, ভাই আপনি যে গেলেন 135টা গাড়ি নিয়ে, কথার কথা সেটা যেই হোক না, কারণ সাপোজ আমি গেছি 100টা গাড়ি নিয়ে আমার কোন একটা নির্বাচনী এলাকায়, তো যখন আমি গেছি 100টা গাড়ি নিয়ে, আমার খরচ শুধু 100টা গাড়ির না, আমার খরচ ওই পুরা প্রচারণার, আমার খরচ ওই 100টা গাড়িতে যতজন গেছে, আমার খরচ যে জায়গায় আমি থেকেছি, ওই মানে যে জায়গায় আমি থেমেছি সেই জায়গাগুলোতে কি কি প্রোগ্রাম হয়েছে। সো খরচ শুধু অতটুকু না কিন্তু। এবং যারাই রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে একটুও জড়িত, তারা সবাই জানেন একটা পোস্টার বানাইতে কত টাকা লাগে, লাগাইতে কত টাকা লাগে, এটাও যারা রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত তারা সবাই জানেন। সো যখন আপনি এত বড় দাগে কর্মসূচি করছেন, আপনি মনে করেন কথার কথা আমার কোনো একটা লোকাল নেতা যে ওই এলাকায় এমপি নমিনেশন চায় এবং নির্বাচন করতে চায়, সে যখন মনে করেন 10,000 পোস্টার লাগাতে চায়, সে মাঝে মধ্যে আমার সাথে যোগাযোগ করে, ভাই একটু স্যার, একটু চেয়ারম্যান সাহেব একটু সহযোগিতা করেন। আমি সবসময় পারি না, কারণ আমার ওই অবস্থান নেই, সরকারের সহযোগিতা আমার প্রতি নেই, বা ওই যে সবার এক ধরনের সহানুভূতি, যে হাজার হাজার কোটি টাকার ব্যবসায়ীরা যারা হাজার কোটি টাকার ব্যবসা করে, যাদের মাথায় একমাত্র টাকার চিন্তা, হঠাৎ করে একটা দলের সহানুভূতি তাদের ভিতরে কিভাবে চলে আসে, এটা একটা বড় প্রশ্ন। বাট তারা আমার প্রতি এই সহানুভূতিটা দেখায় না। তো তখন আমার ওই নেতাকে 10,000 পোস্টার ছাপানোর সহযোগিতা করতে পারি। হয়তো বারবার আসছে। আমি আরেকটা বিষয় একটু মিস হয়ে যাচ্ছে নতুন আলোচনা, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কতটা আসছে সেটাতে যাবার আগে একটা প্রশ্ন একটু জানতে চাই, যে যেটা নিয়ে একটু শুরুর দিকে বলছিলাম, যে হাসনাত আবদুল্লাহ সেনাপ্রধানের সাথে বৈঠক, তিনি সেখানে বলছেন যে আরও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়েছে, তারা আসন সমঝোতা, মানে তারা একরকমের সমঝোতায় প্রস্তাবে রাজি হয়েছেন। আওয়ামী লীগের রিফাইন্ড আওয়ামী লীগের যে ভার্সন, সেটিতে তারা এক সমঝোতায় গেছেন। আমি কারা সেই রাজনৈতিক দল যারা সমঝোতায় গেলেন, এই প্রশ্নটা করছি। আমি প্রশ্ন করেছিলাম বিএনপির কাছে, এই প্ল্যাটফর্ম থেকেই আমার বিএনপি নেতারা যারা আসেন তাদেরকে প্রশ্ন করেছে, তারা বলেছেন তাদের সাথে কোনো বৈঠক হয়নি, কোনো সমঝোতা হয়নি। আমি প্রশ্ন করেছি এবি পার্টিকে, তাদের সাথে কোনো বৈঠক হয়নি, সমঝোতা হয়নি। ববি হাজরা, আপনাদের সাথে হয়েছে? দেখেন, আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে আমাদের সাথে তো কোনো বৈঠক হয়নি, সমঝোতা হয়নি। আমি কারোর কাছ থেকে, মানে আমি প্রথম যখন এই স্টেটাসটা সম্বন্ধে জানতে পারি, তখনই আমি প্রথম জেনেছি। এগেন, আমি চেষ্টা করি সকল রাজনৈতিক দলের সাথে একটা সমন্বয় রাখতে, একটা উঠা বসা থাকতে, যেন আমরা আপনি অলরেডি স্টেট করেছে আমার গোল কি। সো সেই আঙ্গিকে আমি কারোর কাছ থেকে এরকম আভাসও পাইনি যে বসেছেন বা এই ধরনের আলোচনা হয়েছে। সো এমন হতেই পারে যে আমি প্রথম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আইসিটিতে এবং হাইকোর্টে মামলা করেছি। সো এটা হয়তো সবাই জানেন, তার জন্য হয়তো এই আলোচনা আমার সাথে করেনি, আমি জানি না। বাট আমি কখনো আভাসও পাইনি যে এই ধরনের আলোচনা কারোর সাথে হয়েছে। একই সাথে এই ধরনের একটা কথা বলার সময় হয়তো একটু পরিষ্কার, যদি ওই ইনফরমেশনটা, যেমন মনে করেন আমি আপনাকে বলেছি যে কিছু রাজনৈতিক দল আছে যারা এই ইনস্টিটিউশনের বিরুদ্ধে কথা বলেছে, যখন এনসিপির দু একটা নেতা বলেছে, একই সাথে আওয়াজ মিলে হয়তো তাদের থেকে আরো জোরদার ভাবে বলেছে। এইটা আপনি এখন গুগল করলে বের হয়ে যাবে কে কে বলেছে, যার জন্য আমি এই নামগুলো না বললেও চলবে। কিন্তু যদি পাবলিক ইনফরমেশনটা না থাকে এবং আপনি এরকম একটা অ্যালিগেশন দেন, তখন আপনার উপর একটা দায়িত্ব বর্তায় যে পরিষ্কার করা। আপনি যদি জেনে থাকেন কোন কোন দল, তাহলে এটা জানানো।
ববি আর হাফিজ, যদি না আপনাকে জেনে ধন্যবাদ। থাকেন আমি এই প্রশ্ন তাহলে দিয়ে শুরু করি, নতুন বন্দোবস্তের জায়গাটায় আসবো। আপনার কাছেও নতুন বন্দোবস্ত দেখছেন কতটুকু, আপনাদেরও নতুন বন্দোবস্তে কিছু আছে কিনা কন্ট্রিবিউট করার আসবো। সারওয়ার তুষার, কারা সেই রাজনৈতিক দল যারা রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাবে একরকম সমঝোতায় গেছে সেনাপ্রধানের সাথে বৈঠক বা সেনানিবাসে গিয়ে বৈঠকে? এটা আমি বলতে পারবো না কারা। হাসনাতের কাছে যেহেতু বলা হয়েছে, হাসনাতি বলতে পারবেন। তবে একটা আপনাদের জিনিস সাথে এই আমি বিষয় নিয়ে দেখেছি কথা হয় না, সেটা এত হলো, গুরুত্বপূর্ণ বিষয় আওয়ামী লীগের বিষয়ে আপনাদের এত শক্ত অবস্থান, কারা আসলে এই সমঝোতা প্রস্তাবে রাজি হয়ে যাচ্ছে বা আপোষে যাচ্ছে সেটা আপনারা জানেন না? মানে আমরা এটা দলগত ভাবে এখন এটা নিয়ে আলোচনা করি নাই, বা এটা আলোচনা করার প্রয়োজন পড়েছে বলে আমরা মনে করি নাই। আওয়ামী লীগ নিয়ে আমাদের অবস্থান কি সেটা আমরা আলোচনা করেছি। তবে এই বৈঠক বাদেও এর আগে আওয়ামী লীগকে ভোটে আসতে দেওয়ার প্রশ্নে অনেক দলই মন্তব্য করেছে। সেগুলো আপনি যদি গুগল সার্চ করেন তাহলে আপনি দেখতে পাবেন যে হুম। আওয়ামী লীগ আসুক, জনগণ ভোটের মধ্যে দিয়ে তাদেরকে বাদ দেবে, আমরা বাদ দেওয়ার কে, এই ধরনের কথাবার্তা কিন্তু অনেক রাজনৈতিক দল হুম। বলেছে। যদি এখন আবার সেই একই রাজনৈতিক দলগুলো তাদের সুর পাল্টে ফেলেছে, কারণ তারা জনগণের পালসটা ইতিমধ্যে বুঝতে পেরেছে। আমি মনে করি যে আগামী ইলেকশনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো বাস্তবতা নাই, এবং এটা করতে গেলে বাংলাদেশে আবারও একটা চরম অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হবে। কারণ হচ্ছে যে বাংলাদেশের জনগণ 5 অগাস্টে আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে। আপনি যদি বলেন যে আবারও ইলেকশনের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে রায় দিয়ে প্রমাণ করতে হবে যে আমরা আওয়ামী লীগকে চাই না, এটা হবে না। তো আলোচনাটা সেখানেই। আমি মনে করি যে আওয়ামী লীগের প্রশ্নে আমাদের কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যে আওয়ামী লীগ আসুক, অসুবিধা কোথায়, হুম। হ্যাঁ, আমরা তো আওয়ামী লীগ তো জিতবে না। আবার কোনো কোনো ক্ষেত্রে তারা হচ্ছে ঠিক কনসেপচুয়াল ক্ল্যারিটির অভাব আছে অনেক ক্ষেত্রে, যে আহ কিভাবে একটা রাজনৈতিক দলকে আমরা রাজনীতির বাইরে রাখি। কিন্তু তারা এটা বুঝতে পারছেন না যে আওয়ামী লীগকে এখন আমরা অপরাপর বিরোধী দল বা সকল রাজনৈতিক দল যেভাবে একটা ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে আছে, আওয়ামী লীগ সেটা নাই। আওয়ামী লীগ এখন ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের বাইরে। ফলে তার ট্রিটমেন্ট এবং অপরাপর আমরা এক্সিস্টিং যে ফ্যাসিবাদ বিরোধী যত রাজনৈতিক দল আছে তাদের ট্রিটমেন্ট একই রকম হবে না। হুম। স্যার এই তুষার, আর কি। আলোচনা মানে তর্কের খাতিরে আপনার কাছে জানতে চাইছি যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়ার বাস্তবতা নাই, কিন্তু যেটি বিএনপি এতদিন ধরে বলে এসেছিল যে জনগণই ঠিক করুক, ভোটের মাধ্যমে ঠিক হোক, তারা তাদের যে কৃতকর্ম তার কারণে জনগণের হাতেই আসলে কেন আপনারা এই দায়িত্বটা দিতে চান না বা দিতে নারাজ যে জনগণ তাদের বর্জন করুক? তাদের কৃতকর্মের ফল মানে কৃতকর্ম তো জনগণও জানে, তাই না? যার কারণে জনগণকে নিয়ে আপনারা অভ্যুত্থানে গেছেন এবং সফল হয়েছেন। তাহলে জনগণের হাতে এটা ছাড়তে অসুবিধাটা কোথায়? জনগণ তো আওয়ামী লীগকে বর্জন করেছে। জনগণ আওয়ামী লীগকে 5 অগাস্ট বর্জন করে নাই। আওয়ামী লীগের যে রায় জনগণ দিয়েছে এটা তো বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। হুম। বাংলাদেশে এর আগেও 90-এর রাজনৈতিক দলগুলোর ভুলের কারণে পতিত সামরিক স্বৈরাচার আবার নির্বাচনের মধ্য দিয়ে পুনর্বাসিত হয়েছে। একই জিনিস আমরা এবার চাই না, এবং বাংলাদেশের জনগণও কিন্তু চায় না যে জনগণের আপনি রায় তো আসলে বিচার ৫ করার বছর আগে। পর পর আবার যাচাই করা হয় এই কারণে যে চেঞ্জ হলো কিনা। যেমন ধরুন যখন ডক্টর ইউনূস বা যখন এই অন্তর্বর্তী সরকারটা গঠিত হলো, একদম অবিসংবাদিত মানে সকলে মিলে তুমুল মাত্রায় সমর্থন, কোথাও কোনো সমালোচনার জায়গা দেখা যায় নাই। এই ৭ মাস গড়িয়ে ৮ মাসে যেতে যাচ্ছে যখন, তখন দেখছি অনেক সমালোচনা, অনেক রাজনৈতিক দল যারা খুবই সমর্থন করেছে তারা প্রকাশ্যে নানান রকম সমালোচনা করছে এবং বিরোধিতা করছে, দ্বান্দ্বিক অবস্থানে যাচ্ছে। এরকম হয়তো সামনে যেতে যেতে আরও হয়তো বাড়তে পারে, কমতেও পারে। তো মানে রায় তো মানুষের বা দলের বা সবারই চেঞ্জও তো হয়। না, চেঞ্জ হয়, কিন্তু এমন বাস্তবতা তৈরি হয় না যে আওয়ামী লীগের ব্যাপারে বাংলাদেশের সেইটা কি জনগণের রায় আপনারাই নির্ধারণ করে দেবেন? বিবেচনা মানে বদলে গেছে। জনগণের হাতে ছাড়তে সেই ভরসাটা না কি নাই? আচ্ছা ঠিক আছে, আপনি যদি মনে করেন মানে আপনি বা যে কেউ যদি মনে করে যে জনগণের আওয়ামী লীগের প্রশ্ন অবস্থানটা কি, তারা কি নির্বাচনে অংশ নিক এটা চায় কিনা, তাহলে আসেন আমরা একটা গণভোট করি আগে, যে আপনি কি চান আগামী ইলেকশনে একটা আওয়ামী লীগ বাড়তি অংশ কাজ নিক, করার হ্যাঁ কি বা না। দরকার? নির্বাচনে যদি তাদেরকে মানে নির্বাচনে ভোট দেওয়ার মাধ্যমে যদি তাদেরকে বর্জন করা যায় তাহলে তো এক ঢিলেই হয়ে যায় দুই পাখি, তাই নয় কি? না না, এটা এটা কেন সম্ভব না জানেন? কারণ সম্ভব না হচ্ছে যে আওয়ামী লীগের তো ভোটের মধ্য দিয়ে আওয়ামী লীগের পরাজয় ঘটে নাই। আওয়ামী লীগের পরাজয় ঘটেছে একটা একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। তো আমি যে কারণে বললাম যে তারা এখন ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের বাইরে আছে। একটা ভোটের মাধ্যমে বিরোধী দলে যাওয়া রাজনৈতিক দল আর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত রাজনৈতিক দল, বা আমি এখন আর এটাকে রাজনৈতিক দলও বলতে চাই না, এটা একটা কমপ্লিট একটা ফ্যাসিস্ট শক্তি যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে। তাদের ট্রিটমেন্ট একই রকম হবে না। আর ডক্টর ইউনূসের প্রসঙ্গে বা এই সরকারের প্রসঙ্গে আপনি যেটা বলেছেন যে মানুষের তো সমর্থন তো বাড়ছে কমছে, হুম। এটা রাজনৈতিক সার্কেলগুলোর ক্ষেত্রে সত্য। কারণ রাজনৈতিক সার্কেলগুলোতে তারা তাদের ইন্টারেস্ট আছে, তাদের ইলেকশন এবং অল দিস, তাদেরকে ক্ষমতায় যেতে হবে। কিন্তু আপনি যদি এখনো মানে এত কিছু ঘটলো বাংলাদেশে 7 মাসে, সবকিছু তার পজিটিভ ঘটে না। এখনো যদি আপনি জনমত যাচাই করেন ডক্টর ইউনূসের পক্ষে, আমি মনে করি ওভারহেলমিংলি মানুষ বলবে যে ডক্টর ইউনূস এখনো আরো কিছুদিন
দেশ পরিচালনা করুক, এই ব্যাপারে সাধারণ জনগণ। আপনাকে এটা নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে রাজনৈতিক দল মানেই সাধারণ জনগণ না, হ্যাঁ, সাধারণ মানে জনগণ সবসময় আপনি আলাদা এটা একটা মনে করেন, পক্ষ। বিএনপির একজন আবার এরকমটা মনে করেন না, জনগণের মধ্যে কেউ মনে করেন, কেউ আবার মনে করেন না, মানে এই মত ভিন্নতাটাও তো আছে, তাই না? তো হ্যাঁ, সেটি এগুলো আমি আসলে এগুলো যাচাই করার তো এগুলো যাচাই করার মানে বৈশ্বিক ভাবে অনেকগুলো মানে স্বীকৃত পদ্ধতি আছে, তো আমরা সেই নির্বাচন পদ্ধতিগুলো কেন সেই অবলম্বন স্বীকৃত করছি না কেন? পদ্ধতির একটি হতে পারে না? নির্বাচন তো আসবে, কিন্তু নির্বাচনের আগে এই যে যেমন একটা রাজনৈতিক ঐক্যমত যখন আপনি করতে পারছেন না, যেমন আমার একটা দল হিসেবে অবস্থান আছে যে হুম। আওয়ামী লীগকে আগামী ইলেকশনে আমরা অংশগ্রহণ করতে করুক, দল হিসেবে এটা আমরা চাই না। বিএনপি কিংবা অন্য দল যদি সেটা চায়, তাহলে তাহলে এটা এটা আপনি সর্ট আউট করবেন কিভাবে? সর্ট আউট করতে হবে, আপনাকে জনগণের কাছে বলতে হবে যে আচ্ছা, এই প্রশ্নে নির্বাচন হওয়ার আগে যে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে, আপনারা কি মনে করেন? এটাই হলো গণভোট। তাহলে আপনি সেই গণভোট করেন, গণভোটও তো একটা গণতন্ত্র এবং এবং জনমত যাচাই করার একটা পদ্ধতি। তো সেটা ক্ষেত্রে আমরা মানে আগাচ্ছি না হুম। কেন? তাহলে তো সবকিছুতে গণভোট করতে 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 অনেক গণভোট করতে হবে। ধরেন আপনারা বলছেন, কিন্তু সবকিছু আপনারা বলছেন সংস্কার, আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার আগে, বিচারের আগে নির্বাচন নয় এরকমটাও বলছেন, আগে বলছেন গণপরিষদ ভোট আগে, একবার বলেছেন স্থানীয় সরকার নির্বাচন আগে। বিএনপি সবগুলোতেই দ্বিমত করেছে, তো সবগুলোতেই গণভোট করে করে যেতে হবে। না, সবগুলোতে গণভোট করবেন কেন আপনি? এই প্রশ্ন এখন বাংলাদেশে তিনটা থেকে চারটা খুব ক্রুশাল জাতীয় মানে তর্কের প্রশ্ন আছে, বিতর্ক আছে, যেগুলো ক্ষেত্রে ঐকমত্য নাই। তাহলে তাহলে যদি আমরা টেবিলে বসে নিজেদের মধ্যে এটার ব্যাপারে ঐকমত্য তৈরি করতে না পারি, তখন এই তিন চারটা প্রশ্ন আপনি একবারে গণভোট করতে পারেন। যেমন এবার যে সংস্কার কমিশন, জাতীয় ঐকমত্য কমিশন, তারা যে 166টা সংস্কার প্রস্তাব পেশ করেছে, তারা কিন্তু এই 166টা প্রশ্নে গণভোট একটা পদ্ধতি হতে পারে, যে এই কোনটা প্রশ্নে মানুষের অবস্থান কি সেটা তারা অপশন হিসেবে রেখেছে। গণভোটই হবে সেটা না, কিন্তু এটা একটা অপশন হিসেবে আছে। তো এরকম তিনটা চারটা প্রশ্ন তো গণভোট হতেই পারে, যে এই প্রশ্নে আপনার অবস্থান কি। এই প্রশ্নে যেমন আওয়ামী লীগ প্রশ্ন একটা, নির্বাচন কবে হবে এটার প্রশ্ন একটা, এরকম দুই তিনটা প্রশ্নে গণভোট হওয়াটা খুবই, বা সংবিধান প্রশ্ন একটা, বিএনপি চায় যে এই সংবিধানটা থাকুক এবং এই সংবিধানের অধীনে আগামী নির্বাচন হোক। আমরা চাই যে আগামী নির্বাচনটা সংবিধান পরিবর্তনে নির্বাচন হোক। আমরা তো নির্বাচনের বিরোধিতা করি নাই। আপনি যেমন বললেন যে বিচার বিচার হওয়ার আগ পর্যন্ত নির্বাচন হবে না, এটা আমাদের পজিশন না। হুম। আমরা বলেছি যে নির্বাচনটা হোক সংবিধান পরিবর্তনে নির্বাচন। বিদ্যমান সংবিধানের অধীনে সংসদ নির্বাচন আর বিদ্যমান সংবিধানকে পরিবর্তন করার নির্বাচন দুটো আলাদা। তাহলে এই প্রশ্নগুলোতে জনগণ কি ভাববে? আপনি জিজ্ঞেস করেন জনগণকে যে আপনি কি এই সংবিধানটা রাখতে চান নাকি এটা পরিবর্তন করতে চান। এই সহজ প্রশ্নটা আমরা কেন জিজ্ঞেস করবো না? এখন আপনি বলবেন যে এটা তাহলে নির্বাচনের মধ্যে দিয়ে করতে সমস্যা কোথায়? নির্বাচনের মধ্যে দিয়ে করতে সমস্যাটা হচ্ছে যে নির্বাচনে তো আপনি এই ইস্যুতে জনগণকে যখন আপনি তার সামনে একটা এজেন্ডা দিচ্ছেন, সে সেই এজেন্ডায় সাড়া দিচ্ছে। আপনি যখন সংসদ নির্বাচন করবেন, তখন তো তার সামনে আপনি এই এজেন্ডা দিবেন না কেন দেবেন যে না? আপনি আপনার সংবিধানটা ইশতেহারে পরিবর্তন। দেবেন। না, এটা তো ইশতেহারে এইভাবে আমি আমার দলের জায়গা থেকে দিলাম, এটা ন্যাশনাল এজেন্ডা হবে না। সংস্কার যেমন এখন ন্যাশনাল এজেন্ডা, কিন্তু যদি আপনি ন্যাশনালি একটা এজেন্ডা তৈরি করেন যে আগামী এই সংবিধানটা কি পরিবর্তন হওয়া দরকার কি দরকার না, আপনি কি মনে করেন, তখন আপনি জনগণের মতটা খুব সহজে জেনে যেতে পারবেন যে এবং আগামী নির্বাচনটা কোন ধরনের নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে যদি ন্যাশনালি আমরা এই মতটা অর্জন করতে পারি যে জনগণ চায় জি, যে এই কিন্তু সংবিধানটা আমরা পরিবর্তন এতদিন হোক, ধরে দেখেছি তাহলে আসলে আগামী নির্বাচনের রাজনৈতিক মধ্যে আপনি দলগুলো সেটা করতে তাদের পারবেন। ইশতেহারের মধ্যেই তারা কি চায়, কি করবে, এই বিষয়টা বলে আসে, প্রতিজ্ঞা করে, সেটা রাখুক বা না রাখুক হ্যাঁ, তারা। কিন্তু তার তার 20%-এরও কম তারা পূরণ করে। জি। যেমন ধরুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হবে, এটা তো আওয়ামী লীগ তার ইশতেহারে বলে নাই, কিন্তু হুম। আওয়ামী লীগ সেটা করে নাই। 2/3 যে ছলাকলা রাজনৈতিক দলগুলো দেখায়, সেটা হচ্ছে যে আমার কাছে 2/3 আছে, সুতরাং আমি ক্ষমতায় গিয়ে, তারা এমন না যে তারা নির্বাচনের আগে যা যা বলে নির্বাচনের পরে গিয়ে তাই তাই করে। তারা অনেক নতুন নতুন জিনিসপত্র ঢোকায় এবং তখন তারা বলে কি যে আমার কাছে ওই যে 2008 সালের নির্বাচনে আমার কাছে 2/3 আছে, এই 2/3 বলে আমি যে কোনো কিছু করতে পারবো। কিন্তু এই 2/3টা আসলে অনেক ক্ষেত্রে less than 40% ভোট। জি, জি, সারোয়ার তুষার, আমি আসলে এই প্রসঙ্গে একটু ববি হাজার আপনার কাছ থেকেও শুনতে চাই যে আপনি কি মনে করেন এই বিষয়গুলোতে, মানে অনেকগুলো বিষয় যেটার কথা বলছিলেন সারোয়ার তুষারও, সংবিধান মানে গণপরিষদ ভোট, এর আগেও আরও কয়েকটি বিষয় আসছে, স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন আগে, বিচারের প্রসঙ্গ এসেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার প্রসঙ্গ এসেছে, এরকম কয়েকটি প্রসঙ্গই আসছে যেগুলো নিয়ে আপনাদের রাজনীতিতে ঐক্যমত হয় নাই, সেগুলোতে সবগুলোতে গণভোট করবার প্রয়োজনীয়তা আপনি দেখেন কিনা। আচ্ছা, এটাই আগে শুনে নিই, তারপরে প্রশ্নটা একটু করি, এটা একটু যদি সংক্ষেপে বলেন। দেখেন, অনেক সময় আমরা স্পেশালি তরুণেরা অনেকভাবে খুব আইডিয়ালিস্টিকলি চিন্তা করে ফর দ্য আইডিয়াল ওয়ার্ল্ড। এটা চিন্তার জায়গা থেকে ভুল তা না, কিন্তু এটার অ্যাপ্লিকেশনের জায়গায় অবাস্তবিক। অ্যাপ্লিকেশনের জায়গায় আমরা সবাই আইডিয়াল ওয়ার্ল্ডে বসবাস করতে চাই। আমরা চাই আমাদের দেশটা এত সুন্দর হোক, এত কিছু হোক, অনেক কিছু। বাট আমাদের আইডিয়াল ওয়ার্ল্ডে বসবাস করতে হবে। যেমন অনেক তরুণরা এখন বলছে যে
অন্তর্বর্তীকালীন সরকার বলছে না, তারা বলছে ইউনূসের সরকার আরো এত বছর লাগবে। বাট আসলে তারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো আরো বৃদ্ধি করে, কারণ ইউনূসের সরকার বলতে কোনো সরকার হয় না। সরকার আমাদের এই যে ভুল ধারণাটা হাসিনার সরকার, এরশাদের সরকার, না, সরকার আসলে একটা অনেক বড় জিনিস। সো একটা নির্বাচনে যখন যেতে তখন দলগতভাবে ওই যে ম্যানিফেস্টো আপনি যেটা বললেন যে মানে তারা কি কি করবে এগুলো দেখে অনেক ব্যক্তি মিলিয়ে একটা নির্বাচন জেতা হয়। আনফর্চুনেটলি আমাদের দেশে স্পেশালি গত 15 বছর যেটা হয়েছিল যে পুরোপুরি একনায়কতন্ত্র, এবং এর আগে 2-1বার যে ডিক্টেটরশিপ আসেনি, একনায়কতন্ত্র আসেনি তা না, বাট এটা বড় দাগে গত 15 বছরের, স্পেশালি গত 10 বছর অ্যাবসলিউটলি একনায়কতন্ত্র ছিল। সো সেখান থেকে যারা এর আগের বা অন্য জায়গার সম্বন্ধে একটু ভালোভাবে মানে গণতন্ত্র কিভাবে কাজ করে এটার সাথে ভালোভাবে পরিচিত না, তারা সবাই মনে করেন গণতন্ত্র বা এটা মানে যে জিতবে ওই একজন জিতবে, ট্রাম্প সরকার আসবে, ট্রাম্প সরকার এসে ট্রাম্প সরকারের মতো কাজ করবে। সো এখন আপনার যদি এটাও মনে হয় যে ট্রাম্প সরকার আসা উচিত বা সো অ্যান্ড সো সরকার আসা উচিত, তাহলে কিন্তু সো অ্যান্ড সো নির্বাচনে আসতে পারে। কারণ অরিজিনালি আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকারটা প্রতিষ্ঠিত হয় তখন এই আলোকে প্রতিষ্ঠিত হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আসবে জনগণের সরকার, এবং যেহেতু তাদের দায়িত্বে তারা নিয়ে আসবে, সো তারা কেউ নির্বাচনের অংশীদার হবে না। এখন আমরা মোটামুটি পরিষ্কার হয়ে গেছি মিনিমাম 2 থেকে 3 জন তো হবে, একজন এনসিপির প্রেসিডেন্ট আর 2 জন যারা আগামীতে যে এনসিপিতে হয়তো জয়েন করবেন, মানে মিনিমাম 2 থেকে 3 জন সরকারের অংশীদার হবেন। তো 2 থেকে 3 জন সরকারের অংশীদার যদি হতেই পারেন, তাহলে জানবে পুরো সরকারের সবাই নেমে যান, কোনো অসুবিধা নেই, নেমে যান। আমি আমার জায়গা থেকে বলছি, অবভিয়াসলি আমি বলছি না সব পার্টি এটা অ্যাকসেপ্ট করবে, আমি সেটা বলছি না ভাই, আমি আমার জায়গা থেকে বলছি। কিন্তু তাহলে আপনারা যদি মনে করেন যে জনগণ ওই সরকারটা চায়, তাহলে ওনাদেরকে নিয়ে আসেন, ওনাদেরকে নিয়ে নির্বাচন করেন, তারপর জনগণের কাছে আমার কোনো অসুবিধা নেই ভাই। আগামী প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস হবেন, আগামী প্রধানমন্ত্রী নাহিদ হবেন, আগামী প্রধানমন্ত্রী আপনার বা নাহিদের দলের অন্য কেউ হবেন, বিএনপি থেকে হবেন, আপনার অন্য কোনো দল থেকে হবেন, আমার দল থেকে হবেন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু জনগণের চয়েসটা জনগণের কাছে তুলে দেন। আপনি যে 15 বার গণভোটের কথা বলছেন, এর থেকে তো জাস্ট আপনি যদি বলছেন যে সোয়ানসো সরকার চায়, যদিও সরকার আসলে এভাবে কাজ করে না, বাট তবুও সোয়ানসোকে নিয়ে আসেন রাজনীতিতে, সোয়ানসোকে দাঁড়াতে বলেন। জনগণের জন্য যখনই দাঁড়াবে জনগণ ভোট দেবে, ফ্যান্টাসিক হতে পারে ভাই, আমি নিজের ভোটটা আমি নিজের দলকে না দিয়ে ওনাকে দিব, এটা হতে পারে, ঠিক আছে, কিন্তু তাহলে নিয়ে আসতে হবে। শুধু কথার কথা বলা এইটা এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই যে বন্দোবস্ত নিয়ে কথা বা এগুলো, নতুন বন্দোবস্ত মানে কি, হোয়াট ডাজ দ্যাট মিন, এটা আজ পর্যন্ত কেউ পরিষ্কার করেনি, এবং এটা আমি আপনাকে একটু পরিষ্কার করে বলি। নতুন বন্দোবস্ত এনসিপির ভাষা না, এটা বামপন্থী ভাষা, এবং এটা 3-4 বছর আগে এসেছে। 3-4 বছর আগে যখন এসছে, যারা এনেছে বামপন্থী দলগুলো, তারা আমাদের সাথে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিল। সো আমি সামনে পাবলিকলি তাদেরকে এটা প্রশ্ন করি, নতুন বন্দোবস্ত মানে কি। নিজেরা যখন বসেছি তখন তাদেরকে ঠিকই প্রশ্ন করেছি নতুন বন্দোবস্ত মানে কি। আমি এমন কোনো বড় উত্তর পাইনি, তবে আমি জোরাজুরিও করিনি আসলে এই উত্তরের জন্য। বাট নতুন বন্দোবস্ত বামপন্থী দলগুলো যখন বলে, তখন মোটামুটি আপনি ধরেই নিতে পারেন যে তাদের বিশ্বাসের বন্দোবস্ত, বাংলাদেশের রাজনীতির বন্দোবস্ত, যদি আমরা স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন বা প্রিন্সিপালস অফ দ্য কনস্টিটিউশন, সেই 72-এর কনস্টিটিউশনই যেটা আপনারা ছিঁড়তে চান বা ফাটতে চান বা যাই করতে চান, সেখান থেকেও যদি আমরা ধরি, তাহলে বন্দোবস্তটা হলো গণতান্ত্রিক, মানে জনগণের ভোটের অধিকারের মাধ্যমে বাকি সবকিছু বাস্তবায়ন হবে। প্রথম অধিকার ভোটের অধিকার, গণতান্ত্রিক বন্দোবস্ত। আপনি যদি মার্কসিজমের ভাষায় বলেন, তাহলে এটা বন্দোবস্ত হইতে পারে না, ভিন্ন বন্দোবস্ত হবে। আপনি যদি যেই দলগুলো কট্টরপন্থী ইসলামিজমে বিশ্বাসী, তাদের জন্য ভিন্ন বন্দোবস্ত হতেই পারে ভাই। হিন্দুত্ব দলে যে বিজেপি, সেও তারাও ভিন্ন বন্দোবস্ত চায়। তো বন্দোবস্ত মানে কি, এটা পরিষ্কার করতে হবে। যদি মার্কসিস্ট দল হন, আমি মোটামুটি আপনি না বললে আমি বুঝে নিচ্ছি বন্দোবস্ত মানে কি, আপনি কি বলছেন। তাছাড়া বন্দোবস্ত ইজ বেসিক্যালি, যখন এই শব্দগুলো ব্যবহার করেন তখন মনে বেসিক প্রিন্সিপাল যে আপনি চেঞ্জ আনতে চান। বেসিক প্রিন্সিপাল বাংলাদেশের কনস্টিটিউশন এবং সরকার ব্যবস্থার হলো জনগণের অধিকার, গণতান্ত্রিক সরকার। এই প্রিন্সিপালে আপনি যদি চেঞ্জ আনতে চান, আমি আপনার বন্দোবস্তে ইচ্ছুক না। আমি পার্সোনালি বলছি, আমি আপনার বন্দোবস্তে ইচ্ছুক না। এবং এই প্রিন্সিপাল যদি আপনি চেঞ্জ আসতে চান এবং জনগণের কাছে তুলে দেন, নির্বাচনে দিয়ে দেন, জনগণ নির্বাচনে যদি বলে যে না, ওনারা বলেছেন প্রিন্সিপাল চেঞ্জ হবে, ওই প্রিন্সিপাল আমি বিশ্বাসী, তাইলে আমি মানতে রাজি আছি। এছাড়া নির্বাচনের বাইরে কোনোভাবে যদি আপনি এই বন্দোবস্তে চেঞ্জ আনতে চান, এগেন সরকার পরিচালনা সঠিক হইতে হবে। সো রিফর্ম দরকার, সংস্কার দরকার। সংস্কার বন্দোবস্ত এক জিনিস না, তো সংস্কার দরকার, বড় জায়গায় বড়ভাবে সংস্কার দরকার। কিন্তু যখন আপনি বন্দোবস্তের কথা আসবেন, পরিষ্কার করতে হবে বন্দোবস্ত কি, এবং সেই বন্দোবস্ত যদি কোনোভাবে আমাদের অরিজিনাল কন্ট্রাক্ট
অরিজিনাল সংবিধান 72 যেটা, এগেন ভালো সংবিধান, পচা সংবিধান, এবং আজকাল অনেক কথা আসে ভাই পচা সংবিধান, এটা বিদেশ থেকে লিখে আনা হয়েছে। এত বড় অবমাননা, এত বড় বড় মানুষ যারা কষ্ট করে এই সংবিধানটা লিখেছেন, ইউনো ডক্টর কামাল হোসেন, ডক্টর মাহমুদুল ইসলাম, মানে যারা অ্যাকচুয়ালি কষ্ট করে লিখেছেন, যারা গ্লোবালি রিনাউন্ড তাদের এবিলিটির জন্য। ঠিক আছে, ডক্টর কামাল হোসেনকে আপনি নিন্দা জানাতে চান তার পলিটিক্যাল লিনিংস এর জন্য, আপনি জানাইতেই পারেন, কিন্তু তার মেধা নিয়ে তো আপনি প্রশ্ন তুলতে পারেন না। ডক্টর মাহমুদুল ইসলাম তো পলিটিক্যাল লিনিংও ছিল না, এবং মানে আজ পর্যন্ত বাংলাদেশের কনস্টিটিউশন নিয়ে কোনো মানে আপনি কোনো কেস করবেন, কোনো রিট পিটিশন করবেন, যা কিছু করবেন, মাহমুদুল ইসলামের বই দেখে তারপর করবেন। প্রত্যেকটা উকিল তাই করে। সো যারা একটু উকালতি পড়েছে তারা জানে এনাদের মান কতখানি। সো সেই জায়গা থেকে বারবার করে মানে বলা যে এটা একটা ফালতু ডকুমেন্ট, অনেক ভুল ছিল ভাই। যে কোনো প্রথম ডকুমেন্টে অনেক ভুল থাকে, যেমন এনসিপি নতুন দল শুরু করেছে, তাদের অনেক ভুল হচ্ছে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তেমন কনস্টিটিউশন যখন নতুন একটা একদম ফ্রেশ কনস্টিটিউশন লেখা হয়েছিল, অনেক ভুল ছিল, কিন্তু এখন আমরা জানি ভাই এই কনস্টিটিউশনের ভুলগুলো কই ছিল, আমরা জানি। এবং সেই কারণেই কিন্তু আমরা রিফর্ম কমিশন বসিয়েছি, রিফর্ম কমিশন নিয়ে আমাদের আলোচনা চলছে, আমরা টিক মার্ক দিয়েছি, কোনটাতে রাজি কোনটাতে নারাজ, এই সব কিছু ঠিক আছে। কিন্তু যখনই বন্দোবস্ত বলবেন তখন বলছেন যে এই যে মেইন প্রিন্সিপাল, এখানে চেঞ্জ আসতে হবে। কি চেঞ্জ আনবেন? জনগণের অধিকার, আপনি আপনার অবস্থান অনেকগুলো জায়গায় স্পষ্ট করলেন। আমি একটু এই বন্দোবস্তটা কি আপনি যেমন বুঝতে পারেন না, অনেকেই হয়তো আমার মতো অনেকে বুঝতে পারেন না, একটু সংক্ষেপে শুনতে চাই। শেষের দিকে চলে আসছে সারওয়ার তুষার, কি আসলে আপনাদের বন্দোবস্ত, যা বললে 95% জামানত আপনারা হারায় ফেলবেন? বন্দোবস্ত যেটা ববি ভাই বলেছেন গণতান্ত্রিক বন্দোবস্ত, আমরা এই গণতান্ত্রিক বন্দোবস্তের কথাই বলেছি। এখন গণতান্ত্রিক বন্দোবস্ত মানে শুধু ভোট না, শুধু নির্বাচন না। যদি এমন একটা আমাদের দেশে নির্বাচিত সরকারগুলোর মাধ্যমেই অনির্বাচিত সরকার কায়েম হয়েছে, তার মানে হচ্ছে যে নির্বাচন অ্যাজ ইট ইজ আপনাকে ডেমোক্রেসি দিতে পারে না। যদি বিষয়টা ডেমোক্রেসির হয়, তাহলে আপনাকে সবসময় রাষ্ট্র এবং সরকার এটাকে আলাদা করতে পারতে হবে, যে নির্বাচন হচ্ছে সরকার কে সরকারে যাবে সেটা বেছে নেওয়ার একটা পদ্ধতি। কিন্তু যে কাঠামোর মধ্যে, যে অ্যারেঞ্জমেন্টের মধ্যে বা যে বন্দোবস্তের মধ্যে নির্বাচনটা হচ্ছে, সেই বন্দোবস্তটা ডেমোক্রেটিক কিনা, এটাই হচ্ছে প্রশ্ন। আমরা দেখেছি যে এখানে ইনস্টিটিউশন গুলো স্বাধীনভাবে কাজ করতে পারে না, এবং এই কনস্টিটিউশন, ববি ভাই অনেকগুলো কথা বলেছেন, আমরা তার সাথে মানে আমি রেসপেক্ট করি তার মতামতকে, কিন্তু এটা তো ব্যক্তি নিয়ে আলোচনা না। ডক্টর কামাল কিংবা আরো যারা যারা এই সংবিধান প্রণয়নের সাথে জড়িত ছিলেন, তারা ব্যক্তি হিসেবে অনেক বড়, উই স্যালুট দেম, কিন্তু আমরা তো একটা পদ্ধতি নিয়ে আলোচনা করছি। এবং একটা এরকম কি পৃথিবীতে কি বাংলাদেশে বাংলাদেশের অন্য কোনো দেশ কি সংবিধান পরিবর্তন করা দরকার পড়লে পরিবর্তন করেন নাই? বা এই যে আপনি বললেন যে অনেকগুলো প্রশ্ন এসেছে, সেই মানে অনেকগুলো ভুল ধরা পড়েছে এই সংবিধানের, সেগুলো ঠিক করতে হবে, তো ঠিক আমরা তো বলছি হ্যাঁ ঠিক করেন, এবং সেটা স্প্রেডশিটের মধ্যে দিয়ে এসেছে তো সংবিধানের কি কি বিষয় আমরা ঠিক করতে চাই। আমরা বলেছি এই ঠিকটা আপনি কোথায় করবেন, সংসদে করবেন না গণপরিষদে করবেন? তো যারা মানে সংসদে করাটাকে ঠিক মনে করছে না, আমরা তাদের সাথে ডিফার করে বলছি গণপরিষদ শুড বি দি হাউস যেখানে এটা পরিবর্তন করা। তো গণপরিষদের অসুবিধাটা কোথায়? যদি নির্বাচনে যদি প্রশ্ন হয় আমাকে নির্বাচন দিতে হবে এবং নির্বাচনের মধ্যে দিয়ে সরকার আসতে হবে, তাহলে গণপরিষদ নির্বাচনের সমস্যাটা কোথায়? গণপরিষদ নির্বাচন যারা বলছেন যে গণতন্ত্রকে আহ দূরে সরানোর একটা পায়, তারা তারা ঠিক বলছেন এরকম আমার কাছে মনে হয় না। কারণ আমরা বরং বলছি যে আমাদের নির্বাচনগুলোকে, সংসদগুলোকে ডেমোক্রেটিক করতে হলে আপনাকে গণপরিষদ নির্বাচনের মধ্যে দিয়ে এই সংবিধান পুরোপুরি নতুন লিখুন, অথবা এই সংবিধানকে আপনি কিছুটা সংস্কার করেন, যেটাই করেন সেটা আপনি গণপরিষদের মধ্যে করবেন, এবং তার মধ্যে দিয়ে আমরা একটা ডেমোক্রেটিক অ্যারেঞ্জমেন্ট, ডেমোক্রেটিক বন্দোবস্তে যেতে পারবো। তার অধীনে নির্বাচনগুলো হবে বাংলাদেশের পরবর্তীতে। সেই নির্বাচনগুলোর মধ্যে দিয়ে আসা সরকার আর ক্ষমতা, মানে তাকে আর কখনো ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে বাধ্য করতে হবে না। পিসফুল ট্রানজিশনের একটা পদ্ধতি থাকবে। আমরা এখনো পিসফুল ট্রানজিশন অফ পাওয়ারে কোনো একটা সর্বজন মানে গ্রহণযোগ্য একটা পদ্ধতি আবিষ্কার করতে পারিনি, সেখানেই এই সংস্কারের প্রসঙ্গগুলো আসছে। কেন আমরা সেখানে আপনারা মনে করেন যে বন্দোবস্ত এবং 95% জামানত আপনারা হারাবেন এই বন্দোবস্তগুলো যদি 6 মাসের মধ্যে বাস্তবায়ন করতে চান? না, আমরা তো এটা মনে করি না। আমরা কি বলেছি আমরা এটা মনে করি? এটা আমাদের মধ্যে একজনের মতামত। ধরুন বিএনপির মধ্যে এরকম নাই। আপনি দেখেছেন যে আওয়ামী লীগ প্রশ্নে রিজভী সাহেব একটা একটা মন্তব্য করেছেন এই সম্প্রতি, এটা করার সাথে সাথে একই দিনে তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন কিন্তু আরেকটা মন্তব্য করেছেন। তাহলে এটা তো দলের মধ্যে থাকবে, এবং দলের মধ্যে ব্যক্তিগত মতামত, দলের পজিশন, দলের পজিশনটা খুব কোনটা ক্ষেত্রে, মানে আপনারা কি মনে করেন আপনারা বাস্তবায়ন করতে গেলে সেটি বাস্তবায়ন যোগ্য এই সময়ে? না, এটা তো একা একা বাস্তবায়ন করার জিনিস না। নতুন রাজনৈতিক সংস্কৃতি একা বাস্তবায়ন করার জিনিস না, যে আমি আমার কারা ডোনার সব নাম প্রকাশ করতে থাকবো এবং আপনি করবেন না, আর আপনি 1000টা বাইক শোডাউন দিতে থাকবেন, আমি দিতে পারবো না। হ্যাঁ, মানে এইটা একা করা যায় না, আমাদের সবাইকে এগ্রিমেন্টে আসতে হবে। সেই গড্ডালিকা প্রবাহেই গা ভাসাতে হবে না, গড্ডালিকা প্রবাহ আমাকে এটা ব্যালেন্স করতে হবে। আমাদের মধ্যে কেউ কেউ কিছুটা নতুন এবং পুরনো একটা মিশেল করতে চাইবে,
কেউ কেউ পুরোটা এখান থেকে সরে এসে নতুন ভাবে শুরু করতে চাইবে। আমাদেরকে এটা ব্যালেন্স করা ছাড়া কোনো উপায় নাই, কারণ আমরা তো যেহেতু সামনে নির্বাচন, এবং আমরা যদি নতুন বন্দোবস্তর ব্যাপারে যেটা ববি ভাই বলেছেন, যে এটা আমার কাছে একটু মানে একটু অবাক লাগে যে আমরা যে কোনো কথা বললেই আইডিয়ালিস্ট এরকম বলা হয় আর কি। হ্যাঁ, মানে একটু আগে কিন্তু ববি ভাই বলেছেন, আমি ওটার সাথে একমত, যে আহ, আপনি সার্জারি যিনি করছেন তিনি নতুন ডাক্তারকে পুরনো ডাক্তার ম্যাটার করে না। ডাক্তার ইজ ডাক্তার। তা আমরা রাজনৈতিক দল, আমাদেরকে আপনাকে রাজনৈতিক দল হিসেবে নিতে হবে। আমরা শুধুমাত্র আমরা বয়সে অপেক্ষাকৃত তরুণ, এই জন্য আমাদের সকল কথাবার্তা যুক্তিহীন এবং আবেগ প্রসূত এরকম মনে করাটা আমাদের জন্য একটু ইনসাল্টিং হবে। মানে এটা ববি ভাই বলেছেন, আমি সেটা বলছি না, আমি বলছি এটা আমি চারিদিক থেকে দেখতে পাচ্ছি, ইন দ্য নেম অফ না, অভিজ্ঞতা, কিন্তু যে আমরা আপনারা খুবই অভিজ্ঞ গণ আর এই তরুণ অভ্যুত্থানের মাধ্যমে আসছেন, আপনারা বিপ্লবের কথা বলে আসছেন, আপনারা নতুন বন্দোবস্তের কথা বলে আসছেন, আপনাদেরকে তো একটু ডিফারেন্টলি ট্রিট করবেই না? আপনাদেরকে একটু পুরনো রেওয়াজ অ্যাবসলিউটলি ফলো কোনো করবেন, অসুবিধা সেটা নাই, করলে তো কোনো প্রশ্ন করবেই। না না কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, করতে হবে। আবার এই যে বাস্তবতাটা আপনাকে আগামী ডিসেম্বরে, এই ডিসেম্বরে কিংবা মার্চের মধ্যে যে অনুষ্ঠিতব্য যে নির্বাচন, সেই নির্বাচনে এই তরুণরা অংশ নেবে, এটা খুবই স্বাভাবিক, আপনি আটকাতে পারবেন না। তখন নিশ্চয়ই। তারা দুটোর মধ্যে একটা ব্যালেন্স করবে, এবং তারা যখন তারা আরো পাওয়ারফুল হবে, অর্থাৎ রাজনৈতিক দল হিসেবে কিংবা রাষ্ট্র ক্ষমতায় জনগণের ভোটে যেতে পারবে, তখন তারা সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি যেটা তারা বদলাতে চায়, সেটা তখন বদলানোর জন্য আরো, এখন তো আপনি একা বদলাতে পারবেন না, কারণ মাঠের ইকুয়েশনে আরো যে 3-4টা রাজনৈতিক দল আছে তারা সম্মিলিতভাবে আপনাকে বিরোধিতা করবে। যেমন ধরুন এই কনস্টিটিউশনের প্রশ্নে, এই কনস্টিটিউশনে আমরা বদলাতে চাইছি, অন্যান্য সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে এটা বিরোধিতা করছে না, তাহলে আপনি কিভাবে নতুন বন্দোবস্ত করবেন? জি, তাই অনেক ক্ষেত্রেই আপনারাও আসলে তাদেরই সেই রেয়াজ অনুসরণেরই একটা ব্যালেন্স করার একটা না, জায়গা এখানে নিয়েছেন। আপনাদেরকে সৃজনশীল হতে হচ্ছে, ব্যালেন্স করে আপনাকে নতুন প্র্যাকটিস এবং পুরোনো প্র্যাকটিসের মধ্যে যেটা অনৈতিক না সেগুলো থেকে গ্রহণ করা, দুটো মিলিয়ে করতে হচ্ছে। জি, আপনাদের ব্যালেন্সড এনসিপিকে আসলে কিভাবে মানুষ গ্রহণ করে, নতুন বন্দোবস্ত ব্যালেন্সড এনসিপি অনেকগুলো টার্ম চলে আসে, সেটি নিশ্চয়ই জনগণ সামনেও আপনাদের অনেক দাবি দেওয়া থাকবে, নিশ্চয়ই আপনারা সেগুলো নিয়ে যাবেন, জনগণ বিবেচনা করবে। অনেক ধন্যবাদ, আজকের মতো শেষ করি। ববি হাজাজ, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ সারোয়ার তুষার, আপনারা সময় দিলেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য। আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, সাথে থাকুন। বিদায় নিচ্ছি আজকের মতো।